সঞ্চালন, ডান পাটা সামনে যাচ্ছে 4, 5 হচ্ছে পর্বতাসন 5, সাষ্টাঙ্গাসন 6, আবার ভুজঙ্গাসন 7 হয়ে গেল। এইবার ভুজঙ্গাসনের পর আমরা বাঁ পাটাকে আমরা সামনে নিয়ে গেলাম, এটা 8 হিসাবেও ধরা হয়। আবার ওই যে যেহেতু অশ্ব সঞ্চালন ওটাকে একটা ধরা হয়, তারপরে ওগুলো রিপিট হয়। তাহলে সূর্য নমস্কারের স্থিতি আমাদের 12টা, আসন হচ্ছে 7টা, কেউ কেউ আবার 8টা বলে, 7-8 যদি বলা হয় কোনো ভুল নেই, ঠিক আছে। এবার কি হবে, আমরা শ্বাস নেই, আমরা বসে বসে দীর্ঘশ্বাস নিচ্ছি, তোমরা নিতে থাকো। আমরা যে দীর্ঘশ্বাস নেই, এই যে ডাক্তারবাবু বলছিলেন না যে করোনার সময় অক্সিজেনের প্রচুর ঘাটতি হয়েছে, সেই ঘাটতিতে এবং প্রচুর লোক মারা গেছে করোনার সময় অক্সিজেনের ঘাটতিতে। যদি আমরা অল টাইম যদি লং দীর্ঘশ্বাস নেই, অক্সিজেন প্রচুর পরিমাণে আমরা শরীরে গ্রহণ করতে পারবো। তাহলে কি হবে, বাইরে থেকে কোনো ভাইরাস আমাদের শরীরে ঢুকতে পারবে না, আর যদি ঢুকেও যায় তাহলে সে বেশিক্ষণ থাকতে পারবে না বা আমাদের উপরে বেশি অ্যাকশন নিতে পারবে না। সেই জন্যই হচ্ছে অক্সিজেন আমাদের নিতে হয় হচ্ছে ভস্ত্রিকার মাধ্যমে। আর এই যে ভস্ত্রিকা দিয়ে আমরা নিচ্ছি, সেখানে আমরা কত এমএল বায়ু আমরা নিয়ে থাকি স্বাভাবিক অবস্থায়? 400 থেকে 500 ml বায়ু আমরা নিয়ে থাকি, ঠিক আছে। আর যখন আমরা দীর্ঘশ্বাস নিচ্ছি এবং ছাড়ছি, তার মানে 10 গুণ, মানে 4000 থেকে 5000 বলবো না, 10 থেকে 15 গুণ, আমি 10 গুণে আমি ধরলাম, তাহলে 10 গুণ আমরা বায়ু নিয়ে থাকি বেশি, ঠিক আছে। তাহলে প্রথম আমরা যখন আমরা নিচ্ছি, অক্সিজেন যে পরিমাণে আমার শরীরে ঢুকছে, এই ভস্ত্রিকার মাধ্যমে আমার অক্সিজেন 10 গুণ আমরা পেয়ে থাকছি। এই 10 গুণটা অক্সিজেন পাওয়াতে কি হচ্ছে, শরীরের পাইপ থেকে মাথা পর্যন্ত যত কোষ, ইন্দ্রিয় এবং সেলগুলোকে আমরা জাগিয়ে তুলছি অক্সিজেনের মাধ্যমে, তাই না? তোমাদের গ্রামাঞ্চল থেকে অনেকে এসেছে, ঠিক তারা আলু খেয়ে দেখেছো? আলু খেতে জল দেখেছো? দেখো, ওদের ক্যানেল থাকে না, প্রত্যেকটা আলু খেতে ক্যানেল থাকে না, একটা সাদা একটা, ওই ক্যানেল ধরে ধরে কিন্তু বায়ু মানে জল সাপ্লাই হয়। পুরো জলটা যখন ওই ক্যানেলে ভর্তি হয়ে যায়, তারপরে মুখটা কি করে, কি দিয়ে বন্ধ করে? মাটি দিয়ে, তাই না? মাটিতে বন্ধ করে এই জন্য যে এর পরে ক্যানেলে যেন জলটা ফ্লো করে। তেমনি আমাদের অক্সিজেন কি করে, অক্সিজেনের ব্লাড হার্ট কি করছে, পাম্প করছে, কনস্ট্যান্ট পাম্প করছে। ডাক্তারবাবু বলেন যে হার্টের যে ব্যাখ্যাটা দিলেন যে হার্ট কতখানি কাজ দেয়, কনস্ট্যান্ট ও হার্টকে পাম্প করছে, আর্টারি রক্তবাহী ধমনী দিয়ে লাংস থেকে অক্সিজেন গ্রহণ করছে, করে পাম্প করছে, পাম্প করে শরীরেও সাপ্লাই দিচ্ছে, সর্বত্র সাপ্লাই দিচ্ছে অক্সিজেন। অক্সিজেন কিসের মাধ্যমে? অক্সিজেন ডিরেক্ট যেতে পারে না, অক্সিজেন যেতে গেলে কি হয়, ওই লাং মানে আর্টারি মানে ধমনের মাধ্যমে, রক্তের মাধ্যমে অক্সিজেন সাপ্লাই হচ্ছে। কি সাপ্লাই দিচ্ছে? আলু খেতে জল দেওয়ার মতো ও করছে কি, ওই রক্ত করছে, যেখানে যেখানে অক্সিজেন ঘাটতি করছে সেখানে সেখানে ও সাপ্লাই দিচ্ছে। কাজে আমরা 5 থেকে 10 মিনিট যদি রেগুলার দীর্ঘশ্বাস নেই থাকি, তাহলে কিন্তু মোবাইলের মতো চার্জ হবে আমার শরীরটা, ঠিক আছে। কাজে তোমরা যখনই যে অবস্থায় থাকো না কেন, লং ব্রিদিং নেবে এবং ছাড়বে। এটা কিন্তু আজকে একদিনের জন্য নয়, এই ক্লাসটার জন্য নয়, ক্লাসটা তো ফর দ্য টাইমই, কিন্তু সারা জীবন যদি তোমরা এই পদ্ধতি যদি মেনটেন করে চলো, তাহলে দেখবে তোমাদের শরীরে কোনো রকম রোগ বাসা বাঁধবে না। যদি বাসাও বাঁধে, সে কিন্তু আমাদেরকে কাবু করতে পারবে না। শরীরে আমাদের রোগের উৎপত্তি নিষ্পত্তি, আমাদের শরীরে বিভিন্ন পদ্ধতি আমাদের প্রয়োগ করতে হবে। তাহলে আমাদের অক্সিজেন হয়ে গেল, পেয়ে গেলাম। এই অক্সিজেন পাওয়াতে আমাদের কোন তন্ত্র স্ট্রং হবে? ভস্ত্রিকা যে নিলাম, আমাদের ফুসফুসটাকে স্ট্রং করলাম। ফুসফুসটা কি করে? শ্বাস প্রশ্বাসকে হেল্প করে, শ্বসন তন্ত্র স্ট্রং হবে, তাই তো? তারপরে আমরা কি করি? তারপর একটা কপাল ভাতি, কপাল ভাতি মুখমণ্ডলে
গেলে একটা জ্যোতি আসবে, এমন একটা প্রাণায়াম যে প্রাণায়ামের মাধ্যমে আমাদের সমস্ত ইন্দ্রিয়গুলোকে আমরা সচল করছি। স্টোমাক, ইন্টেস্টাইন, লিভার, কিডনি, প্যানক্রিয়াস, গল ব্লাডার সবগুলোকে আমরা সচল করছি। তাতে কি হচ্ছে, আমাদের যার যার কাজ সে কাজগুলো ঠিক মতো করছে, বিশেষ করে পাচন ক্রিয়াতে হেল্প করে। ডাক্তারবাবু বলছিলেন না যে নিরামিষ খেলে কত সময়ের মধ্যে ওই টোটাল ক্রিয়াটা হেল্প হবে, আর আমিষ হলে কত, মিনিমাম হচ্ছে 5 ঘন্টার মধ্যে আমাদের সমস্ত পাচন ক্রিয়াতে আমাদের স্ট্রং হবে। সুতরাং আমিষ যারা খাবে তারা অন্তত নেক্সট কপালভাতি করার আগে দেখতে হবে যে 5 ঘন্টার খাবার হলো কিনা। ঠিক আছে, নিরামিষে 3 থেকে 4 ঘন্টার মধ্যে হয়ে যায়। তাহলে এটার সাথে কি হলো, কপালভাতির মাধ্যমে পাচন তন্ত্রকে আমরা স্ট্রং করলাম। তারপরে আমরা কি করেছিলাম, বাহ্য প্রাণায়াম, বাহ্য দীর্ঘশ্বাস নিলাম, ছাড়লাম, ছাড়তে মলদারটাকে আকর্ষণ করলাম, করেছি, পেটটাকে যতবারে ভেতর নিয়ে আছি, থুতনি বুকে ঠেকালাম, কণ্ঠটা বন্ধ করে দিয়ে, তার মানে ত্রিবন্ধ কাকে বলে, ত্রিবন্ধ প্রাণায়াম। আমরা যদি প্রশ্ন করি ত্রিবন্ধ প্রাণায়াম কাকে বলে, তখন এক কথায় তোমরা বলবে বাহ্য প্রাণায়ামকে ত্রিবন্ধ প্রাণায়াম। 3 বন্ধ, মূলাধার, তারপরে মণিপুর, আর হচ্ছে বিশুদ্ধি চক্র, এই উদ্যান বন্ধ। এটা হচ্ছে মণিপুর, প্রথমে মূলাধার, উদ্যান, পেটটা ভেতরে নিয়ে যাচ্ছে উদ্যান, আর হচ্ছে গলাটাকে ব্লক করে দিচ্ছি, থুতনিটা থাকাচ্ছে, এটা হচ্ছে জলান্ধর বন্ধ। লেখো, মূলাধার, ত্রিবন্ধ বাহ্য প্রাণায়ামকে ত্রিবন্ধ প্রাণায়াম বলা যায়। 3টে বন্ধ, প্রথমে হচ্ছে মূলাধার, উদ্যান, পেট থেকে মণিপুর চক্র, পেট থেকে যত পানি ভেতরে নিয়ে যাচ্ছি, উদ্যান, আর গলাটাকে ব্লক করছি, থুতনিটা বুকে থাকাচ্ছি, এটা হচ্ছে জলান্ধর বন্ধ। ঠিক আছে, এর মাধ্যমে কি হচ্ছে, 8টা চক্র আমরা জাগ্রত করতে পারছি। 8টা চক্র কটি? 8টি। কি কি? হ্যাঁ, আচ্ছা বলো, তুমি বলো। মূলাধার, মণিপুর, অনাহত, আর হচ্ছে হৃদয় চক্র, বিশুদ্ধি চক্র, আজ্ঞা চক্র, সহস্রার চক্র। তোমার ওখানে লেখা আছে, ওই জন্য মাঝে মাঝে চোখ যাচ্ছে ওখানে। ঠিক আছে, খুব সুন্দর উত্তর দিয়েছে। আমার মোটের উপর সে জানা রইল। প্রথমে হচ্ছে রেক্টামের জায়গা হচ্ছে মূলাধার চক্র, মূল আধার, সমস্ত চক্রের কেন্দ্রবিন্দু হচ্ছে মূলাধার চক্র। এই মূলাধার চক্রকে যদি আমি জাগ্রত করতে পারি, অন্যান্য চক্র সেও জেগে উঠবে, তাই না? তা মূলাধার ঠিক তার উপরে রেক্টামটা উপরে, মানে তলপেটটা যাকে আমরা বলি, এটা হচ্ছে সাধিষ্ঠান চক্র। এখানে হচ্ছে মেল ফিমেলদের রিপ্রোডাক্টিভ অর্গানগুলো রয়েছে। যদি কারো কোনো রকম প্রবলেম, এই দুটোর উইংসের প্রবলেম যদি দেখা দেয়, তাহলে মূলাধার চক্রকে জাগ্রত করতে পারলেও কিন্তু এটা করতে পারে। তারপরে হচ্ছে তোমার হচ্ছে মণিপুর চক্র, এটা হচ্ছে তোমার পাচন ক্রিয়াকে স্ট্রং করবে, স্টোমাক, ইন্টেস্টাইন, লিভার, কিডনি, প্যানক্রিয়াস, গল ব্লাডার, এদেরকে স্ট্রং করবে হচ্ছে মণিপুর চক্রে। তারপরে অনাহত চক্র, এর ফাংশনটা কি, অন্যান্য চক্রগুলো কিভাবে কাজ করছে কি করছে না ও তদারকি করে। এবার হচ্ছে বুকে রয়েছে হার্ট এবং লাংস, সেটা হচ্ছে হৃদয় চক্র। ঠিক আছে, হৃদয় চক্র বলার কিছু নেই, হার্ট আর লাংসের কি সম্পর্ক, এটা হচ্ছে মানে স্বামী স্ত্রী সম্পর্ক, একে অপরের সাথে পুরো। একবার যদি লাংস খারাপ হয়ে যায় তাহলে হার্ট খারাপ হবে, হার্ট খারাপ হলে লাংস খারাপ হতে বাধ্য। এরপর হচ্ছে গলা বিশুদ্ধি চক্র, এর থাইরয়েড, প্যারাথাইরয়েড, টনসিল, ফ্যারিঞ্জাইটিস, এগুলো দূর হবে হচ্ছে এই বিশুদ্ধি চক্রে। আজ্ঞা চক্রে হচ্ছে প্রেম, প্রীতি, ভালোবাসা, পরস্পরের মধ্যে যে সৌহার্দ্যপূর্ণ যে সম্পর্ক, সব তৈরি হবে হচ্ছে আজ্ঞা চক্র জাগ্রত হবে। তারপর হচ্ছে ব্রেন, সহস্রার চক্র, এইটা ব্রেনের কাজ হচ্ছে চক্রকে অপারেট করা।
এই হচ্ছে আমাদের চক্র সম্বন্ধে বলা হলো। তারপরে আমরা চলে যাই কি, আমরা চলে যাই অনুলোম বিলোম প্রাণায়াম, তাই না? অনুলোম বিলোমটা কি? একই উজ্জায়ী আমরা করেছিলাম, গলাটাকে চোখ করে ঊর্ধ্বমুখীটা এটা করেছিলাম না? এইটা হচ্ছে থাইরয়েড, টনসিল, ভ্যালজাইটিস কারো যদি প্রবলেম থাকে এই উজ্জায়ী প্রাণায়ামের মাধ্যমে এটাকে দূর হবে। এরপর হচ্ছে অনুলোম বিলোম প্রাণায়াম। অনুলোম বিলোম প্রাণায়ামটা যেটা করি সেটা হচ্ছে আমরা মাইগ্রেন, ব্রেন, নার্ভাস সিস্টেম, শরীরের কোনো জায়গায় যদি সিস্ট হয় বা কোনো জায়গায় জয়েন্ট হয়ে থাকে, পার্কিনসন বা তোমার হচ্ছে শরীরের নার্ভের অনেক সময় না নার্ভের ওষুধ খাচ্ছে, নার্ভাস সিস্টেমটাকে স্ট্রং করতে হচ্ছে অনুলোম বিলোম প্রাণায়াম, ঠিক আছে? এরপরে রয়েছে ভামরি, ওম, আর হচ্ছে ধ্যানটা তো আমরা ফার্স্ট হাফে হয়ে গেল। ভামরি ব্রেন সেলটাকে আমরা জাগিয়ে তুলবো। কাজ করে কতটুকু? আমাদের অরিজিনালি ব্রেন কাজ করে কতটুকু? 0.2 থেকে 2%, বাকি ঘুমন্ত অবস্থায় থাকে। এই সেলটাকে জাগিয়ে তুলতে হলে ভামরি আর ওমের প্রচুর দরকার। এই হচ্ছে তোমাদের আচ্ছা সিংহাসন হাস্যাসনের মধ্যে উপকার হচ্ছে, সিংহাসন হচ্ছে গলা, এই যে আমরা যে করছি যাচ্ছি না, যেটা গলাতে এরকম থাইরয়েড গ্ল্যান্ডটাকে আমরা ব্যায়াম করাচ্ছি। যাবতীয় রোগ দূর হয় হচ্ছে এই গলার যত রকম প্রবলেম দূর হবে হচ্ছে সিংহাসন। হাস্যাসনে আমরা হাসতে ভুলে গেছি, কি ভুলে গেছি না? আমাদের বিভিন্ন পারিপার্শ্বিক আবহাওয়ায় বিভিন্ন রকম চাপের মধ্যে দিয়ে আমরা হাসতে একদম ভুলে গেছি। এই হাস্যাসনের মাধ্যমে আমাদের সারাদিন আমরা হাসির মধ্যে থাকবো, হার্ট ভালো থাকবে, ঠিক আছে? এই পর্যন্ত তোমাদের ক্লাসগুলো হচ্ছে রিপিট করলাম এই কারণে সামনে তোমাদের পরীক্ষা যখন হবে সেই পরীক্ষাতে এই ধরনের আসবে, খুব ইজি তোমাদের কোশ্চেন আসবে, ঠিক মার্কের ব্যাপার আছে। যেখানে যেটা মনে হয় যে ভালো সেটাকে মানে মনে হয় যেটা ঠিক ওখানে ঠিক মারবে, বেশি সময় লাগবে না, 8 ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে যাবে। আর পরীক্ষাতে 30 তারিখ, ঠিক আছে? 30 তারিখ। আজকে সংখ্যা তো কম কেন? শরীরটা কম হয় কেন? পারবে না বলে না, আমি তা বলছি না, তো শরীরটা কম হবে ঠিক আছে, কিন্তু এই যে যোগের ক্লাসগুলো আছে না, এটা কিন্তু খুব ভাইটাল ব্যাপার। সবসময় তো আমরা এসে এই যে ডাক্তারবাবু এলেন বা আমরা যে আসছি সবসময় তো আমাদেরকে পাবে না, বিভিন্ন রকম প্রবলেম হতে পারে। হ্যাঁ, কারো হাঁটু ব্যথা, এক মনে দিচ্ছে, পা বারবার ছড়িয়ে দিচ্ছে, হাঁটু ব্যথা। আচ্ছা, এই হাঁটু ব্যথার জন্য আমি একটা আসন বা সূক্ষ্ম ব্যায়াম দেখাবো পরে, ঠিক আছে? যে এটা শুধু নিজের ওর জন্য নয়, বাড়ির মা, পিসি, দাদু, দিদা প্রত্যেকের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে। হাঁটু ব্যথা, এই যে এরকম বাবু হয়ে বসা যাবে না, ঠিক আছে? আর হচ্ছে অনেকের হচ্ছে কি হয়, কার হয় একটু আমি শুনবো, রাত্রে ধরো ঘুমোচ্ছ, এ পাশ থেকে ও পাশ চড়তে গেলে, হ্যাঁ, পেছন দিকে পায়ের পেছন দিকে টান ধরে, ভেরিকোজ ভেন কাকে বলে, তখন কেমন মনে হয়? মিষ্টি না? টানটা খুব মিষ্টি লাগে না? বহু কষ্ট হয়, মনে হচ্ছে রক্তটা ছিঁড়ে গেল না? তার জন্য একটা আসন আছে হচ্ছে জ্যোষ্ঠী আসন। এটা করবে, করার পর দেখবে তোমাদের এই প্রবলেমটা দূর হয়ে যাবে। আর 2 হচ্ছে কোমর ব্যথার জন্য কে বলেছিল জানো? একজনই, 2জন। কোমরে ব্যথার জন্য আছে হচ্ছে বিছানা থেকে ওঠার আগে কোটি উত্থানাসন আছে, কোটি উত্থানাসন, ওটা দেখিয়ে দেওয়া হবে, আজকে দেখিয়ে দেবো। কোটি উত্থানাসন কোমরের ব্যথা কাউকে দেখানো হয়েছে তো এর আগের দিন। আর আরেকটা আছে বিছানা থেকে ওঠার আগে কোটি উত্থানাসনটা করবে। আর 2 হচ্ছে বিছানা থেকে উঠবে যখন, তখন না 1 মিনিট অন্তত স্থির হয়ে বসে থাকবে, চট করে উঠবে না, কি
ঠিক আছে, অন্তত 1 মিনিট বিছানাতে পাটাকে নামিয়ে নিয়ে পাটাকে দোলাও, দুলতে দুলতে তারপরে 1 মিনিট বাদে মেঝেতে পা দেবে। এটা কিন্তু তোমরা সবসময় কিন্তু চেষ্টা করবে। কালকে বলছিলাম যে ভাত খাওয়ার পর, রাত্রে ভাত খাওয়ার পর ব্রাশ করে খুব কম দেখেছে। আজকে হাতটা কি দেখি কয়জন ব্রাশ করে এসছে রাত্রে, একজনের ছোট্ট হাত, তার মানে সে করেনি। ব্রাশ করবে, রাত্রে একটা ব্রাশটা করবে, ঠিক আছে। আর সন্ধ্যের আগ পর্যন্ত চেষ্টা করবে 2 থেকে 3 লিটার জল খেতে। ভাত খেতে খেতে জল খাবে না। আরেকটা যেটা বলছে, খান পানের কথা বলা হচ্ছে, যাতে ডাইজেস্টিভ সিস্টেম স্ট্রং হবে। ডাক্তারবাবু বলছিলেন না যে স্টমাকে গিয়ে HCl কে পাচন ক্রিয়াতে সাহায্য করে, ডাইজেস্ট। এই যে আমরা যখন চিউইং করি, যখন কোনো কিছু খাবার খাই, তখন কি করবি, একবার চিবিয়ে নিয়ে তারপরে গিলে খেয়ে নিই। তার মানে আমাদের মুখ থেকে যে লালাটা যেটা বেরোচ্ছে, যে খাবারটা খাচ্ছে তার সাথে দ্রবণ ঠিক মতো হচ্ছে না, মানে ভালো মতো তাকে ডাস্ট করতে হবে। ভালো মতো ডাস্ট করে নিলে দেখবে যে আমাদের মুখ থেকে যে লালাটা বেরোবে সেটা ওই খাবারের সাথে মানে পাঞ্চ হয়ে গিয়ে আমাদের যখন স্টমাকে যাবে, হাইড্রোক্লোরিক অ্যাসিড আর পেপসিন, এই 3টে অ্যাসিড আর টাইলিন লাভাটা, এই 3টে অ্যাসিড এমনভাবে হেল্প করবে যে তোমাদের গ্যাস অ্যাসিডিটি হবে না, ডাইজেস্টিভ সিস্টেম স্ট্রং হবে। সময়ের অভাব তো না, তাড়াতাড়ি যেতে হবে। মাকে বলেছে যে তাড়াতাড়ি ভাতটা বেড়ে দাও, যতটুকু পারি মুখের মধ্যে গিলে নিয়ে বেরিয়ে চলে যাবে। একটু সময় করে আমাকে তাড়াতাড়ি যাওয়ার আগে একটু সময় করে একটু অন্তত রসিয়ে রসিয়ে চিবিয়ে খাবে, ঠিক তো? তাহলে কালকে থেকে এই জিনিসটা হবে তো। তাহলে ভাবলে ওম তো বলে দিলাম, তাহলে তুই আজকে আচ্ছা আচ্ছা যেটা যেটা বলছিলাম, ওর ক্লাসটা রিপিট হবে। আর কারো কোনো রকম যদি প্রশ্ন থাকে সেই প্রশ্নের উত্তর হয়ে যাবে। আর সবচেয়ে বড় কথা যে তোমাদের ধরো বাড়িতে মা বাবা রিলেটিভদের কারো যদি কোনো প্রবলেম হয়ে থাকে, সেটা আমাদের কাছ থেকে জেনে নিতে পারে যে কিভাবে করে। তুই যা যষ্টি আসন আর হচ্ছে কোটি উত্থান আসন। পায়ের টান ধরা থেকে মুক্তি পাবে। এই আর এইদিকে হাতটা দেখেছো, দুটোই টানবে, কি সবগুলোকে টান করবে। এটা হচ্ছে যষ্টি আসন। ছেড়ে দে। আচ্ছা হলো, আরেকবার শ্বাস নিয়ে, দীর্ঘ শ্বাস নিয়ে। এইবার দেখো লাঠিটা হয়ে যাচ্ছে। আচ্ছা হলো, আরেকবার কোমরের উপরে চাপ পড়বে, থাই মাসলের উপরে চাপ পড়বে, কাপ মাসলের উপরে চাপ পড়বে এই আসনে। প্লাস হচ্ছে পিঠে কার নার্ভাস সিস্টেমও স্ট্রং হবে এবং মেরুদণ্ড স্ট্রং হবে। দাও এবার পাটাকে ভাঁজ করবে। আচ্ছা এই পাটা ভাঁজ করলো, এটা হবে হচ্ছে কোটি উত্থান আসন। দেখো এই যে এই দেখো কোটি মানে কোমর, এটা দেখো এই কাঁধটা দেখো মেঝেতে আছে, পিঠটা মেঝেতে আছে আর হিপটাও মেঝেতে আছে। এইবার এই জায়গাটাকে কাট করবো। হ্যাঁ, এটা হিপটা মেঝেতে থাকবে, পিঠটা মেঝে থাকবে, মানে কাঁধটা মেঝে থাকবে আর এই পিঠটা কাটবে। হ্যাঁ, আর এই যখন ও করছিল তখন কিন্তু আমি হাত ঢোকাতে পারছিলাম। এবার এই প্রান্ত থেকে ও প্রান্ত হাত যাচ্ছে, পুরো এই হাত থেকে ও হাত এই পর্যন্ত এই থাকবে, এইদিকে হাত চলে এসছে। তার মানে এই যে কোমরের জায়গায় চাপ পড়ছে। ডাউন, আবার আপ। বোঝা গেল? দেখা যাচ্ছে? দেখে নাও এই যেটা ডাউন, আরেকবার ডাউন। ঠিক আছে, এইটা হচ্ছে কোটি উত্থান আসনটা। বিছানা থেকে ওঠার আগে এই জিনিসটা করতে হবে। আরেকটা হচ্ছে কন্দাসন, বিছানাসন, পাটা ভাঁজন। এইটা করতে হবে, এই দুটো আর ওই যে যষ্টি আসন, এই 3টা করে তারপরে বিছানা থেকে নামবে যাদের কোমরে ব্যথা আছে।
এটা কন্দ্রাসন। এই যে দেখো, এই দেখো কাঁধের উপর ভর দিয়ে উঠছে, এই জন্য কন্দ্রাসন এটাকে বলে। শুধু তাই নয়, এটা হচ্ছে ফিমেল ডিজিজের ক্ষেত্রেও এটা প্রযোজ্য। এই আসন কন্দ্রাসন, বাঁ দিকে উঠে পড়বে। না, কোমরে তো ভুজঙ্গাসন সেদিন দেখিয়ে দেওয়া হয়েছে, হয়েছে না ভুজঙ্গাসন? আচ্ছা আচ্ছা, এটা মেরুদণ্ডের জন্য ব্যায়ামগুলো আছে। ভুজঙ্গ আসন মানে সাপের মতো আমাদের ফোনা তুলতে হবে, বুকের দুপাশে হাত, অর্ধ ভুজঙ্গাসন। এবার হাতটা পুরো হবে না, হাতটা অর্ধেক হবে, ওঠ আপ। এই কারণটা হচ্ছে, ধরে কারণটা হচ্ছে এই যে এখানে দেখো মেরুদণ্ডের উপরে চাপ পড়ছে, এই কোমরের উপরে চাপ পড়ছে। এইখানে কোমরে যত রকমের ব্যথা হোক না কেন, স্পন্ডিলাইটিস হোক, লাম্বার স্পন্ডিলাইটিস, অনেকে হচ্ছে স্লিপ ডিস্ক মানে গ্যাপটা হয়ে যায়, সব এর মাধ্যমে ক্লিয়ার হয়ে যাবে। ডাউন। এবার পূর্ণ ভুজঙ্গাসন, বাঁ হাতের উপর ডান হাত। এটা হচ্ছে অর্ধ ছিল, অর্ধ ছিল, এবার পূর্ণ হবে। আপ। তাহলে কি হচ্ছে, কোমরে ব্যথার জন্য কি কি করলাম? ভুজঙ্গাসন করলাম, আমাদের পূর্ণ ভুজঙ্গাসন হলো। এরপর হবে সলভাসন। সলভাসনটা কি? থাই নিচার, ফড়িং। ফড়িং কি একটু ডানাবেলা ইয়ে করে ওঠে না, ওরকম ফড়িং। এই যে ডান পা আপ, এই যে করলো, এই জায়গাতে কিন্তু ভাঁজ হবে না, স্ট্রেট থাকবে, ঠিক আছে? এইবারে এই জায়গায় যে পেন যদি থাকে, সেই পেনটা থাকবে না, দূর হয়ে যাবে। ডাউন। আবার বাবা আপ, মেরুদণ্ডের গ্যাপও পূরণ হবে না, এই হার্টের। হ্যাঁ, ডাল হলো। তাহলে উপর হয়ে গিয়ে আমাদের কটা হলো? ভুজঙ্গাসন, সলভাসন, ঠিক আছে? সলভাসনের দ্বিতীয় আছে। আর দুটো পা তোলা যায়, দরকার নেই, কোমরে ব্যথা হলে একটু চাপ পড়বে। এবার আমরা উল্টিয়ে যাই, কি তৈরি হলো। এবার করতে কি হচ্ছে? মকরাসন। ও মকরাসনটা করা হলো না, পাটাকে ভাঁজো, এটা মর্কাসন। এই মর্কাসন। এবার হাত দুটো কি ডানা মেলবে, কাঁধের সাথে এক বরাবর থাকবে, কাঁধ বরাবর হাতটা থাকবে। পা দুটো ডান দিকে যাবে, একটা হাঁটুর উপরে আরেকটা হাঁটু চাপবে, আর গোড়ালিটাও ঠিক একটা পায়ের উপর আরেকটা পা যাবে, ডান দিক। এবার দেখো, এটার সাথে এটা কিন্তু চেপে আছে, গোড়ালিটাও ঠিক তার আছে, বডিটা কোন দিকে যাচ্ছে? উল্টো দিকে যাচ্ছে। তার মানে আমরা টাওয়েলটাকে মোচড় দেওয়ার মতো আমরা করছি, আমাদের কোমরটাকেও আমার মোচড় দিচ্ছি, ঠিক আছে? আপ। এবার বাঁয়ে। এবার দৃষ্টিটা দেখো, ওর দৃষ্টিটা দেখো হাতের দিকে আছে, বোঝা গেল? আপ। এবার পাটাকে ছড়িয়ে দেবে, দ্বিতীয় পোজ। এবার ডান দিক, একটা পা, এই দেখো, এই যে হাঁটুটা গোড়াল দিতে ঠেকছে, দৃষ্টিটা ওই হাতে। আপ। আবার ঠিক এটা এই সাইডে এই করে নিচ্ছে, এই সাইডে ও হাতের দিকে দৃষ্টিটা হলো। এটা হচ্ছে দ্বিতীয়। তারপর কন্দ্রাসন তো করে দিয়েছে, হ্যাঁ, ওটা তো কোমরের জন্য হয়ে গেল, ছেড়ে। এটা হচ্ছে আমাদের এই কটা আছে কোমরের জন্য। রেগুলার বেসিসে কোমরের যাদের প্রবলেম আছে, এটা করলে আশা করা যায় ভালো হয়ে যাবে। তাছাড়াও আকুপ্রেশার আছে কোমরে আকুপ্রেশারটা, এই যে তর্জনী, এই যে তর্জনী, এই বরাবর এই যে হাতটা, এটা হচ্ছে আকুপ্রেশার কোমরের, ঠিক আছে? এটা হচ্ছে কোমরে আকুপ্রেশার। এরকম না, এইটা এই লম্বা লম্বি তর্জনী, এই যে লম্বা, এই জায়গাটা হচ্ছে কোমরের জায়গা। এই সোজা, এই যে তর্জনী লম্বা লম্বি ভাবে হলো। আবার এই যে চ্যানেল, এই যে মাঝখানে দেখো, দুটো আঙুলের মাঝখানে যে চ্যানেল আছে, এই চ্যানেলটাও কিন্তু আকুপ্রেশারের জায়গা। তোমার হাঁটু ব্যথা লেগেছে লাফাতে গিয়ে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে এই জায়গায় হচ্ছে হাঁটুর জন্য। হাঁটু ব্যথা কার আছে? এখন কারণ নেই তো হাঁটু ব্যথা তোমার আছে?
আচ্ছা এটা হচ্ছে হাঁটু ব্যথা আকুপ্রেশার, এটা এই জায়গাটা, এই দুটো আঙুল হচ্ছে পা আর এই দুটো আঙুল হচ্ছে হাত, বুঝা গেল? ঠিক আছে, উঠে এবার থাইরয়েডের জন্য আসন হচ্ছে সর্বাঙ্গাসন। গলার উপরে চাপ দিয়ে যে আসনগুলো আছে সবগুলো হচ্ছে থাইরয়েডের জন্য সর্বাঙ্গাসন। হলাসন। ঠিক আছে, সর্বাঙ্গাসন। দেখো পাটা তুলছে, এবার দেখো দেখো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যাচ্ছে, গলার উপরে চাপ পড়ছে, সর্বাঙ্গাসন সর্ব অঙ্গের একদম হলো। এখানে এই যে পেছনে বডিটা প্রোটেকশন দিচ্ছে, এটা হচ্ছে থাইরয়েডের জন্য সর্বাঙ্গাসন। এরপরে এটাকেই করে নিয়ে পাটাকে পেছন নিয়ে এলে হচ্ছে হলাসন হয়ে যাচ্ছে। এটা হচ্ছে 15 থেকে 20 সেকেন্ড, 15 থেকে 20 সেকেন্ড সর্বাঙ্গাসন থাকতে হবে। যে কোনো আসন 15 থেকে 20 সেকেন্ড করে হোল্ড করে রাখতে হবে। এই করলো, এটা হচ্ছে হলাসন। দেখো গলার উপরে চাপ পড়ছে, ঠিক আছে? সর্বাঙ্গাসন, হলাসন, আরেকটা করবি উষ্ট্রাসন। উষ্ট্রাসন দেখো, উষ্ট্রাসন যদি পাটা যদি ধরতে পারে ভালো, না হলো কোমরে হাত দিয়েও আমি করে করতে পারি গলাটা, তার মানে আমার গলার উপরে চাপ দেবে। উষ্ট্রাসন যারা প্রথম উষ্ট্রাসনের অভ্যাস করবে তারা চেষ্টা করব অর্ধ উষ্ট্রাসনটাকে করা, ঠিক এইভাবে থাকবে। কি হবে? স্টেশনটা জানে অনেকেই, এবারে যেটা করবো ওটা অনেকেই করে। করো কর, এবার পূর্ণ স্টেশন করো। করে না, অনেকেই জানে না আসলে এইটা। হ্যাঁ, এটা অনেকেই জানে। কে কজন করে? স্কুলে অনেক সময় হয়ে থাকে। হ্যাঁ, স্কুলে করো তো না? স্কুলে করানো হয়। হ্যাঁ, হ্যাঁ, স্কুলে করেছো? হ্যাঁ, স্কুলে করে। রেগুলেশনের কাজ ছিল। তাহলে আসনগুলো হয়েছে। আর আর কি বলবো? এটা তিনটে তিনটে হয়ে গেল। তিনটে কোন হার্টের জন্য তো কালকে হার্টের জন্য কোনটা? হার্টটাকে মজবুত রাখার জন্য কালকে বলা হয়েছিল। বলো তো। হার্টটাকে মজবুত রাখার জন্য কোনটা? পাচন ক্রিয়া স্ট্রং করার জন্য কোনটা? রাগ কমানোর জন্য। রাগ কমানোর জন্য কোনটা? রোগ কমানোর জন্য। রাগ কজনের আছে এখানে? বাবারই রাগ। প্রথমে হাত তুলেছো? বাড়িতে রাগ না বন্ধুদের উপরে রাগ? কোনটা বাড়িতে? আমরা সবসময় দেখা যায়, কিন্তু খুব যখন ওঠে তখন প্রবলেম হয়। তখন আটকানো মুশকিল হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, তাহলে এই রাগটা কমানোর জন্য এটা করবে। এই যে রাগটা কমানোর জন্য এটা করবে। শশকাসন, দেখো চিড়চিড়ে ভাব সেটাও কমবে। কপালটা ঠেকা একটু মাঝে মাঝে চিড়চিড়ে ভাব আছে। হয় না? চিড়চিড়ে ভাবটা হয়, বিরক্ত হয়ে যায় না? কারণ কম করে বেশি এটাই হার্টেরও। শোনো, রাগটা আমার কি ছিল জানো? এমনও গেছে যে আমি রিমোট ভেঙেছি, ঘড়ি টুড়িও ভেঙেছি। এই প্রাণায়ামের জগতে এসে না সমস্ত হচ্ছে মানে থাই মাসুলটাকে আমরা যদি কাপ মাসুলটাকে যদি চাপ দিই, তাহলেও কিন্তু ডাইজেস্টিভ সিস্টেমটা স্ট্রং হবে। মিনিমাম 2 মিনিট তোমার বজ্রাসন অবস্থা। বসে কিছু গল্প করতে পারো, টিভি দেখতে পারো। টিভিটা তো এইভাবে বসে নিয়ে বজ্রাসন করতে পারো। আমরা বসে গল্পও করতে পারি, কোনো ব্যাপার নেই। অনেক সময় হয় কি, তাও একটু বলে নিই, অনেক সময় এই যে ভাঁজটা করেছে না, বজ্রাসন বসতে গেলে এই ভাঁজে পেন হতে পারে, টান ধরতে পারে। তখন এই গ্যাপে টাওয়েলটাকে পেঁচিয়ে নিয়ে ওই গ্যাপটাতে পায়ের যে অ্যাঙ্কেলের যে গ্যাপটা, ওই গ্যাপে তুমি দিয়ে করতে হবে। ইজি হবে, বসাটা ইজি হবে। তাহলে সুবিধা হবে। বজ্রাসন করার সময় এইভাবে কেউ বসবো না, সবাই সোজা থাকার চেষ্টা করো। তুই আজকে দেখবি নাকি সবাই বজ্রাসন? আচ্ছা, বজ্রাসন তোমরা বসো তো দেখি। আমি জানি 20টা সুন্দরভাবে তোমরা উত্তর দেবে। ঠিক দাও, কোনো ব্যাপার না, আধ ঘন্টার মধ্যে হয়ে যাবে। হয়ে যাওয়ার পর তোমাদের যে বসা, কথা বলা সব কিছুর মধ্যে আবার থাকবে হচ্ছে 10 নাম্বার প্র্যাকটিক্যাল। প্র্যাকটিক্যালি থিওরি এগুলো সব আছে তো, তা তোমাদেরকে ওটা জিজ্ঞেস করা হবে যে বলা হলো না যে আমরা যে শ্বাসটা নিচ্ছি, কত নিচ্ছি, এটা একটা
হতেই এই যে পারে। এখন যে বলা হলো যে বজ্রাসন বসন্ত দেখি প্রত্যেকের স্থিতি কেমন আছে, এটাও একটা প্র্যাকটিক্যাল, ঠিক আছে? তাহলে তোমরা বসছো, আমি পেছন থেকে দেখি কার বসাটা গিয়েছে। স্যার কি বলছে যে মেরুদণ্ড সোজা থাকতে হবে, তাই না? তাহলে মেরুদণ্ড সোজা কতজন আছে দেখি। ইজি, হ্যাঁ ইজি, অত স্ট্রিক্ট না, বডি অত স্ট্রিক্ট হবে, ইজি ইজি। পাকে যে এইভাবে বসবে না, মানে পুরো পাটাকে ফ্ল্যাট করার চেষ্টা করবে। এইভাবে বসলে লাগবে তো পায়ে, সেই কারণে পুরো ফ্ল্যাট করে আরাম করে বসতে হবে। এইভাবে বসলে কিন্তু লাগবে, যেভাবে হ্যাঁ, এই যে গ্যাপ তৈরি হয়ে যাচ্ছে, এইভাবে বসলে সবসময় লাগবে। ফ্ল্যাট করে যদি বসি তাহলে লাগবে না। হাঁটু না না একটু করবো, আমি পরে বলছি। হাঁটু ব্যথা হ্যাঁ, সেটা চেয়ারে বসে দেখা হয়েছে না? হয়, যদি কারো থাকে, যদি কারো হাঁটু ব্যথা যদি হয় তাহলে সেক্ষেত্রে কিভাবে করবে? আমরা না, এখানে বসে যারা নিয়ে আমরা নিচে বসতে পারবে বসে না, নিয়ে আমরা তাদের কিন্তু জন্য। ব্যায়ামটা করিয়েছিলাম হাঁটু ব্যথা। হ্যাঁ। সেখানে করবো কি, এইভাবে বসলাম, বসে নিয়ে এই থাইটা যেন চেয়ারের জন্য না থাকে, চেয়ার বা বিছানাতে যেন না থাকে বা সোফাতে না থাকে, এটা আলো যেন থাকে, আলতো থাকে। পাটাকে তুলবো, তুলে নিয়ে যত পারি পাটাকে আমরা তুলবো, তুলে নিয়ে আমরা রোল করবো। যারা মেঝেতে বসতে পারে না তাদের জন্য। মেঝেতে না বসার না, এমনি যাদের যাদের এমনি ব্যথা আছে তারা মেঝেতে বসুক না বসুক, বুঝতেই পারবে। এটা আলতো রাখতে হবে। এই এরকম করলে না অটোমেটিক এর মধ্যে চাপ পড়বে, থাইয়ের উপরে চাপ পড়ে, কাপ মাসেলের উপরে চাপ পড়বে। এই করলাম, আর এরকম সামনে না, পারলে আমি পেছনে ভর দিয়েও আমি করতে পারি, তাহলে আমি পাটাকে স্ট্রেট করতে পারবো এই টোটাল, ঠিক আছে? এটা দু পায়ে ওরকম কিছু বললে, হ্যাঁ 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 হবে। আবার উল্টো দিকে এরকম করে করলে হলো 2, তারপরে সামনে পেছনে যেটা আমরা বসে নিয়ে পড়েছিলাম সেটা। এইবার হচ্ছে 2 হচ্ছে থায়ের নিচে হাত দিলাম, হাত দিয়ে পাটাকে আমি যত পারি তুলব, এই করব, বোঝা গেল? 2, 3 হচ্ছে মুষ্টি দিয়ে দুটো পায়ের মাঝখানে রাখলাম, রেখে নিয়ে পা দিয়ে আমরা চাপ দেবো, হাত দিয়ে উল্টো দিকে ঠেলবো, দীর্ঘশ্বাস নিলাম, ছেড়ে দিই, জোরে চাপ দেবো, যত পারি জোরে চাপ দেবো, বিপরীতমুখী চাপ। বিপরীতমুখী চাপ। হলো? এইবার আরেকটা হচ্ছে, এটা তৃতীয় হলো। চতুর্থ হচ্ছে দুপাশে আমি হাত দিলাম, হাত দিয়ে খুব জোরে চাপ দেবো, এটা এটা হচ্ছে পায়ের জন্য, হাঁটু ব্যথার জন্য, ঠিক আছে? অ্যাঙ্কেলে যদি ব্যথা, 20-25 সেকেন্ড, ততক্ষণ হবে যতক্ষণ থাকবে। যত বেশি রাখা যায় তত তার সুবিধা হবে, উপকারটা পাবে। বয়স্ক মানুষ অত হবে না, 20-25 সেকেন্ড বা 10 সেকেন্ড মোটের উপরে যে কোনো প্রাণায়াম করে যাই করি না কেন সাধ্য মতো আমাকে করতে হবে। কষ্ট দিয়ে না। কষ্ট, শরীরকে কষ্ট দিয়ে আমরা কখনো কোনো প্রাণায়াম বা আসন করবো না। একটু ক্লাসটা দিলে ওদের অসুবিধা। 10 থেকে 15 মিনিটের মধ্যে হয়ে যাবে। আমরা কালকে বিশেষ আচ্ছা, কালকে আমরা জেনেছিলাম যে যোগের প্রকারভেদগুলো এবং অষ্টাঙ্গ যোগ সম্পর্কে। একটু নোট করে নিও। হ্যাঁ, তোমাদের মনে আছে যে আমি প্রধান কি কি যোগের কথা বলেছিলাম? বা কে বলেছিলেন কথা? ভাষাটা তাহলে কে বলেছিলেন? না, আমি ওইটা জিজ্ঞেস করেছি কত রকম যোগের কথা আমি বলেছি। 4টি প্রধান বলেছিলাম অনেক প্রকার যোগের মধ্যে: কর্মযোগ, জ্ঞানযোগ, ভক্তিযোগ, রাজযোগ বা অষ্টাঙ্গ যোগ। এই অষ্টাঙ্গ যোগ কে রচনা করেছিলেন? তিনি আরেকটি যোগ বিষয়ে আরেকটি কথা বলেছেন, সেটা কি? যোগস্য। ঠিক। অষ্টাঙ্গ যোগের অপর নাম কি? বা খুব সুন্দর মনে রেখেছে তোমরা। কর্মযোগ বলতে কি বোঝায় আমি একটু বুঝিয়েছিলাম,
কেউ একটু বলতে পারবে? নিষ্ঠা ভক্তি সহকারে নিজের কর্ম করে যাওয়ার মাধ্যমে মুক্তি লাভটাই হচ্ছে কর্মযোগ। এরপরে বলেছিলাম আমি ভক্তিযোগ, একটু কেউ মনে করার চেষ্টা করো। ভক্তিযোগটা কি? হ্যাঁ, হ্যাঁ, খুব সুন্দর। আরেকটি গুরুত্বপূর্ণ যোগ জ্ঞান যোগ, তার অর্থটা কি? জানা। হ্যাঁ, নিজের ইচ্ছা শক্তি ঠিক সবাই ঠিকঠাক বলার চেষ্টা করছে, এটাই আমার ভালো লাগছে। তাহলে এবার চলে আসি আমি অষ্টাঙ্গ যোগ। অষ্টাঙ্গ যোগের প্রবর্তক আমরা জানলাম মহর্ষি পতঞ্জলি। তিনি অষ্টাঙ্গ যোগ আলোচনা করতে গিয়ে তিনি 8টি মার্গ অথবা পথের কথা বলেছেন। প্রথম মার্গটা কি? দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ঠিক, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, বাহ, খুব সুন্দর। হাততালি সবার জন্য। আচ্ছা, এখানে আমি আরেকটি কথা বলেছিলাম, অন্তরঙ্গ যোগ এবং বহিরঙ্গ যোগ এই দুটোর মাঝে ব্রিজের কাজ করে। এই অষ্টাঙ্গ যোগের কোন পার্টটা? প্রত্যাহার। অন্তরঙ্গ যোগগুলো কোনগুলো? ধারণা, ধ্যান ও সমাধি, যেটা আমাদের ভিতরে মনের চেতনাকে বিকাশে সহযোগিতা করছে, মনকে স্থির রাখতে সহযোগিতা করছে, মনকে নিয়ন্ত্রণে সহযোগিতা করছে। ধারণা, ধ্যান ও সমাধি। এবার জম বিষয়ে বলি। জমের কতগুলো ধাপের কথা বলা হয়েছিল? ঠিক। 1 নম্বরটা কি? অহিংসাটা কি? বলো নিজের মতো। অহিংসা যেটা তোমরা একদিন ক্লাস করে যতটুকু তোমাদের মনে আছে বলার চেষ্টা করো, দেখবে ওটা আরো ভালো করে মনে হয়ে যাবে, কোনোদিন ভুলবে না। অহিংসা অর্থাৎ কাউকে হিংসা না করা। এক কথাই। তারপরে ধাপটা কি? অহিংসা করে সত্য, যেখানে সমস্ত ভুল ধারণাগুলোকে ত্যাগ করে পরম সত্যটাকে আমাদের স্বীকার করে নিতে হবে, এবং এই পরম সত্যের মাধ্যমে আমাদের মোক্ষ বা মুক্তি লাভ হচ্ছে সত্য। এরপরে তৃতীয় অস্তেয়, মানে কি? চুরি না করা এবং অপরকেও চুরি করতে সাহায্য না করা। ঠিক আছে। এবং পরের ধাপটা কি? ব্রহ্মচর্য। শেষ ধাপ অপরিগ্রহ, অর্থাৎ ত্যাগ, অর্থাৎ আমাদের যে লোভ লালসা এগুলোকে ত্যাগ করবো আমরা। এরপরে অষ্টাঙ্গ যোগের দ্বিতীয় ধাপ বা দ্বিতীয় অঙ্গ, সেটা কি? নিয়ম, অর্থাৎ ধর্মীয় প্রতিপালন করা। এখানে ধর্মীয় বলতে কি বোঝানো হয়েছে? হ্যাঁ, ঠিক। এই নিয়মের কতগুলো ভাগের কথা আমি বলেছিলাম, কি কি? ঈশ্বর প্রণীতা। বাহ, সুন্দর। তাহলে শৌচ বলতে এখানে কি বলেছিলাম? শুধু কি বাহ্যিক পরিষ্কার পরিচ্ছন্নতা? এরপরে ধাপটা কি? সন্তোষ, অর্থাৎ সন্তুষ্টি। বাহ, সুন্দর। তৃতীয় ধাপটা কি? তপ, মানে? বাহ, সবাই ভালো মনে রেখেছে। চতুর্থ ধাপটা কি? স্বাধ্যায়। স্বাধ্যায় বলতে কি বুঝবো? নিজেকে জানা বা স্ব অধ্যয়ন করা, তার মাধ্যম দিয়ে আত্ম উপলব্ধি হওয়া।
এবং সর্বশেষ ধাপ ঈশ্বর প্রণিধান। ঈশ্বর প্রণিধানে আমি কি বলেছিলাম? আত্মাকে পরমাত্মার সঙ্গে যোগ বা মিলন ঘটানো, যেখানে শুধু তুমি আর তোমার ঈশ্বর থাকবে। এই হচ্ছে নিয়ম। আমরা যদি এই যোগ এবং নিয়মের সঠিকভাবে পালন করি, তাহলে আমাদের যোগের একটা বৃহত্তর অংশ এখানে কমপ্লিট হয়ে যাবে। এরপরে আসবে আমাদের আসন, যেটা আমাদের কতগুলো দৈহিক অঙ্গভঙ্গিমা, যার মাধ্যমে আমরা আমাদের ইন্দ্রিয়গুলোকে সুস্থ রাখছি, আমাদের হাড় পেশি এগুলোকে নমনীয় রাখছি। এরপরে প্রাণায়াম, যেখানে আমরা প্রাণকে নিয়ন্ত্রণ করতে পারছি। প্রাণায়াম একটু আগেও আমরা জানলাম প্রাণায়ামের উপকারিতাগুলো কি। তারপরে প্রত্যাহার, যেখানে ইন্দ্রিয় সমস্ত যে ইন্দ্রিয়গুলো আছে সেইগুলোর ত্যাগ, সেগুলোর প্রত্যাহার বোঝা যাচ্ছে। তারপরে সব থেকে ইম্পর্টেন্ট, এই ডাক্তারবাবু বললেন যে আমাদের ধারণা, ধ্যান এবং সমাধির কথা। উনি আবার এসে হয়তো ধ্যান বিষয়ে আরেকটু ক্লাস করাবেন। এই তিনটে ইম্পর্টেন্ট। আমাদের নিয়মিত যদি আমরা আসন, প্রাণায়াম এবং ধ্যান করি, তবে কিন্তু আমরা নিজেকে পুরোপুরি সুস্থ রাখতে পারবো। এই হচ্ছে মানে গতকালের ক্লাসগুলো খুব সংক্ষিপ্ত আকারে আমি শেষ করে দিলাম। এখানে অনেকেই যারা আজকে নতুন, তারা অপরের যারা নোট করেছে তাদের কাছ থেকে তোমরা কিন্তু কালেক্ট করে নেবে, কারণ তোমাদের 30 তারিখে যেহেতু এক্সাম হবে, তো সেই কারণে নোটগুলো অবশ্যই নিয়ে নেবে। নতুন কে এসেছে? একদম নতুন কেউ আছে? 30 তারিখে গাড়ি বন্ধ থাকবে। ও আসতে পারবে না। তাহলে কি আসতে পারবে না? তুই আসতে পারবে। কিসের বন্ধ রে? এই কি আসছে? আসছে। ও হ্যাঁ, 30 তারিখে কলেজ বন্ধ? অনেকের হয়তো অসুবিধা হতে পারে। তাহলে আমাদের বয়সের আসুন, উনি যা বলবেন তাই হবে। আমাদের 31 তারিখ হয়ে গেল স্যার। সেটাই বলছি, সেটাই ঠিক আছে। পরবর্তীতে স্যারে যা বলবেন সেটাই হবে, ঠিক আছে? আচ্ছা, তোমাদেরকে সবকিছু রিভিশনের মধ্যে দিয়ে একটা এখন একটু দাঁড়িয়ে নেবো, মানে উঠে যাবে নাচের জন্য, সেটা হচ্ছে তত্ত্ব। তত্ত্ব হচ্ছে যথাপিণ্ডে তথা ব্রহ্মাণ্ডে। আমাদের ব্রহ্মাণ্ডে যে যে তত্ত্ব, যে যে জিনিসগুলো অবস্থান করছে, সেটা আমাদের শরীরে অবস্থান করছে। আমরা শুনেছি না পঞ্চতত্ত্বের কথা। পঞ্চতত্ত্ব, 5টা তত্ত্ব যেরকম বলা হয়েছে, 5টা, তার মানে অগ্নি, বায়ু, আকাশ, পৃথিবী এবং জল। এই 5টা তত্ত্ব। এই 5টা তত্ত্বের মধ্যে আবার বিভিন্ন রকম নাম আছে। এই বুড়ো আঙুলের সাথে অন্যান্য আঙুলগুলো টাচ করলে সেই তত্ত্বগুলো তৈরি হয়, মুদ্রা তৈরি হয়। ঠিক আছে? তাহলে আমাদের যে এই যে ধ্যানে বসলাম, যখন আমরা ধ্যানে বসলাম, তখন কি মনটাকে শান্ত রেখে বসলাম, ব্রেনটাকে শার্প করার জন্য, তখন আমরা করবো হচ্ছে ধ্যান মুদ্রা। ঠিক আছে? এই ধ্যান মুদ্রা আমাদের গ্যাস, অ্যাসিডিটি এই শীতকালে বেশিরভাগ হয় এগুলো, কারণ খাওয়া টাওয়া আমাদের ঠিক মতো হয় না, আমাদের ভাজা পোড়াটা বেশি খায়, এই সময় গ্যাসটা বেশি হয়, যার জন্য আমাদের তখন আমাদেরকে গ্যাসের জন্য হচ্ছে বায়ু মুদ্রা। তর্জনী ভাঁজ করে বুড়ো আঙুলের গোড়ায় চেপে বায়ু মুদ্রা। ঠিক আছে? কানের যাবতীয় রোগ, গলার যাবতীয় রোগের জন্য আমরা করবো হচ্ছে শূন্য বা আকাশ মুদ্রা। মধ্যমা ভাঁজ করে বুড়ো আঙুলের গোড়ায় চাপ দিয়ে অন্য আঙুল সোজা রাখবে। তারপরে যে দুটো আঙুল, রিং ফিঙ্গার এবং মধ্যমার টাচ করে বুড়ো আঙুলের সাথে টাচ করবো, এটা হচ্ছে অপান মুদ্রা। অপান, এটা হচ্ছে শরীরে একের বেশি রোগ বাসা বাঁধলে এই মুদ্রা আমরা প্রয়োগ করব, অপান মুদ্রা। তার সাথে এই বায়ু মুদ্রা যেটা আছে, এইভাবেই রাখলাম, করে ভাঁজ করে যদি বুড়ো আঙুল গোড়ায় যদি টাচ করি, তাহলে এটা হচ্ছে অপান বায়ু মুদ্রা। এটা হার্টের জন্য
অনেকে এই হার্টের প্যালপিটেশন হয়, সিঁড়ি বেয়ে উঠতে অসুবিধা হয়, তার সেক্ষেত্রে সিঁড়িতে ওঠার আগে এটা যদি আমরা 4-5 মিনিট এইভাবে মুদ্রা যদি আমরা থেকে নিই, তারপরে যদি আমরা উঠতে যাই, তাহলে কিন্তু আমাদের এই যে বডির যে হাত ধরাটা সেটা হবে না। তারপরে রয়েছে হচ্ছে রিং ফিঙ্গারের সাথে বুড়ো আঙুল টাচ, এটা হচ্ছে পৃথিবী মুদ্রা। পৃথিবী মুদ্রাতে পাচন ক্রিয়াটাকে স্ট্রং করবে হচ্ছে পৃথিবী মুদ্রার মাধ্যমে, প্লাস ফ্যাট রিডিউস করবে। এই রিং ফিঙ্গারকে ভাঁজ করে বুড়ো আঙুল গোড়ায় যখন দেবো, তাকে বলবে হচ্ছে সূর্য মুদ্রা। সূর্য মুদ্রা হচ্ছে হার্টটাকে স্ট্রং করার জন্য এই মুদ্রা, প্লাস হচ্ছে শরীরে স্ট্রেংথ বাড়বে। আমাদের যদি কারো লো বিপি থাকে, তার জন্য যদি এই মুদ্রায় যদি আমরা রাখতে পারি, তাহলে কিন্তু লো বিপিটা হবে না, নর্মাল অবস্থায় চলে আসবে। তারপরে হচ্ছে শক্তি মুদ্রা, শরীরের স্ট্রেংথ বাড়বে হচ্ছে এই শক্তি মুদ্রার মাধ্যমে। প্লাস হচ্ছে যারা উপোস থাকে, জল তেষ্টা পায়, খিদে পায়, এই জল তেষ্টা খিদে থেকে নিবারণ হবে হচ্ছে এই শক্তি মুদ্রার মাধ্যমে। হলো। তারপরে হচ্ছে বরুণ মুদ্রা, মূত্র সংক্রান্ত যত রকমের রোগ থাকে, এই বরুণ মুদ্রা কিডনিতেও স্ট্রং হবে এই মুদ্রায়। সুতরাং মুদ্রা মানে তত্ত্ব সম্বন্ধে, তত্ত্ব মানে মুদ্রাটা মোটামুটি বলে দেওয়া হলো। তোমরা শূন্য মুদ্রা বা আকাশ মুদ্রা, এই শূন্য মুদ্রা হচ্ছে মধ্যমান অগ্রভাগে বুড়ো আঙুলে আস্তে করে টাচ। কি কারণে? এটা হচ্ছে থাইরয়েড, গলার বা কানের জন্য। আর এই শূন্য মুদ্রা এর সাথে যদি আমরা ভাঁজ করে বুড়ো আঙুলে গোড়ায় রাখি, এটা বলে হচ্ছে আকাশ মুদ্রা। ওই একটা আঙুলেই দুটো মুদ্রা, একটা আঙুলে দুটো মুদ্রা না, সেখানে একই ফাংশন। ঠিক আছে? আর কিছু মুদ্রা সম্বন্ধে কেউ কোনো কিছু জানতে যদি চাও, তোমাদের কিছু জিজ্ঞাসা থাকলে আমরা আলোচনা করে নিই। কিডনি ফাংশনের জন্য কোন মুদ্রাটা? কিডনি হচ্ছে বড় মুদ্রা, কনিষ্ঠ আঙুলের সাথে বুড়ো আঙুলে টাচ হবে। ঠিক আছে? এটা হচ্ছে বড় মুদ্রা। আর আকুপ্রেশার হচ্ছে হাতের মাঝখানটা। ভালো হচ্ছে, আঙুল সোজা হচ্ছে, আমি দেখলাম। হ্যাঁ, সুন্দর সুন্দর। হাতের মাঝখানটা দু হাতে, আকুপ্রেশারে দু হাতেই হতে পারে। থাইরয়েড হলে আমরা এই যে কেন দুই হাতে কেন হবে, কেন বলো তো? রাখা ছিল কারণ কিডনি দুই পাশে। হ্যাঁ, বোঝা গেল। আর কারো কিছু জিজ্ঞাসা, কারো জিজ্ঞাসা আছে? রিগার্ডিং প্রাণায়াম, রিগার্ডিং আকুপ্রেশার, মুদ্রা, আসন বা সূক্ষ্ম ব্যায়াম। আমরা হার্টটাকে স্ট্রং করার জন্য আমরা ইচ্ছেগুলো হাতটা এরকম করে যে আমরা রোজ করি, সেটা কিন্তু সূক্ষ্ম ব্যায়ামের মাধ্যমে হয়ে যাবে। আচ্ছা, এবার একটু বলে নিই যেটা সূক্ষ্ম ব্যায়ামের মধ্যে করা হয়নি, সেটা হচ্ছে আমাদের সার্ভাইকাল স্পন্ডিলাইটিস, ফ্রোজেন শোল্ডার, টেনিস এলবো। মানে টেনিস এলবো হচ্ছে হাতের এই জায়গায় পেন হয়। ঠিক আছে? এই জায়গায় দূর হবে হচ্ছে আমরা আমাদের হাতের এই যে সূক্ষ্ম ব্যায়ামটা করি, আঙ্গুল করি, তার সাথেও কিন্তু এটা আমরা মুক্তি পাবো। আমাদের আগে এরকম যে রোল করি না, এটা হচ্ছে আমাদের ফ্রোজেন শোল্ডার বা সার্ভাইকাল স্পন্ডিলাইটিস বা হার্টের যদি কোনো প্রবলেম থাকে, সেটাও কিন্তু দূর হবে। এই যে আমরা হাতে ধরেছি না, হার্টটাকে আমরা ব্যায়াম করাচ্ছি। এই যে ছোট ছোট সূক্ষ্ম ব্যায়াম দেখতে অতটা ভালো লাগছে না, কিন্তু দারুণ উপকারী এগুলো। সবাই একসঙ্গে করলে ভালো লাগবে কেন? ঠিক আছে? আচ্ছা, তো আমরা একটু করিয়ে দেবে যখন জগিং করবে তাই। হ্যাঁ, আচ্ছা, এই আর কারো কিছু জিজ্ঞাসা? ঠিক আছে, সবাই ভালো। ঠিক আছে। আচ্ছা, তো আমরা মনেই হতে পারে যে আমরা কেন করবো বা কেন করছি বা কেন শিখবো, বা এই যে আমরা যে আজকে এখানে তোমাদের সামনে করছি, আমরা কিন্তু একটা স্যার একটা কথা বলেছিল যে আয়ুর্বেদিক ট্রিটমেন্টটা কি হচ্ছে সিস্টেমেটিক ট্রিটমেন্ট, তাই না? আমাদের সিস্টেমটাকে মজবুত করার জন্য কিন্তু যোগ, প্রাণায়াম, আসন এগুলো রয়েছে। তো আমরা যদি ঠিক সময় মতো এগুলো করে নিতে পারি, তাহলে আমাদের ভবিষ্যতে কোনো রকম সিমটম আমাদের হবে না। সেই জন্য কিন্তু তোমাদের যেহেতু বয়স কম আছে, না হোক আমাদেরও টুকটাক সমস্যা হয়, হয়তো অনেকে বলবে আপনারা যোগ প্রাণায়াম করেন, আপনাদের কেন সমস্যা, আমাদের অনেক কথা শুনতে হয় আমাদের। হ্যাঁ, ওরা আপনারা তো প্রাণায়াম করেন, আপনাদের তো এটা হওয়ার কথা না। কিন্তু কেন
আমি তো জুড়েছি 2009 সাল থেকে, কিন্তু তার আগে পর্যন্ত আমার তো শরীরে টুকটাক রোগের বাসা বেড়েছিল, তাই সেটাকে ওভারকাম করে নিয়েছি। এবার সেটা যেহেতু কিছু সিমটম রয়েই গেছে, সেটা হয়তো সে জোর দিতে পারছে না, যেহেতু আমরা রেগুলার এর মধ্যে রয়েছি জন্য। এটা মাথায় রাখতে হবে। সেই জন্য আমাদের স্বামীজি চেষ্টা করেন ছোট ছোট ছেলে মেয়েদের, মানে আজকাল প্রাইমারি স্কুলেও কিন্তু যোগের ক্লাস রয়েছে। আমি প্রাইমারি স্কুলে ছিলাম, আমি দেখেছি, নিজেও ক্লাস করেছি। আমার ছাত্রছাত্রীরা যদি বলি চলো যোগের ক্লাস করি, বললেই ওরা নাকে হাত দিতে শুরু করতো। হ্যাঁ, তো ওরা খুব ইন্টারেস্ট এবং ভালো ছিল আমার স্কুলের ছেলেমেয়েরা। এবং এখনো আমি রিটায়ারমেন্ট আমার হয়ে গেছে, কিন্তু তারা দেখেছি আমি ওই স্কুলের স্টুডেন্টরা কিন্তু যোগাতে প্রাইজও পাচ্ছে। এই রিসেন্ট হয়ে গেল স্পোর্টস। তো সেই জন্য যদি আমরা ছোটবেলা থেকে বাচ্চাদের মধ্যে যোগটাকে দিতে পারি, তাহলে কি হবে, সিস্টেমটা একটা মজবুত হবে, সুতরাং তারা এগুলোতেই অসুস্থ হয়ে পড়বে না। আর তোমরা তোমাদের ক্ষেত্রেও বলছি, জেনে নাও, শিখে নাও, যাতে তোমাদের বড় সিমটম না হয়। ঠিক আছে? এটা হতেই পারে আমার না হোক, আমি নিজে শিখে নিলে, নিজের অভ্যাস করতে করতে নিজের তো ভালো হয়ে যাচ্ছে, অন্যকেও আমি শেখাতে পারবো। এটার উদ্দেশ্য। আর একটা কথা যেটা নির্মল ভাই বললেন যে স্বাধ্যায় কথাটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা। স্বাধ্যায় হচ্ছে নিজেকে জানা, তাই তো? নিজেকে জানা। তো জানাটার কথা প্রসঙ্গে আমি একটা কথা বলি। আমরা যখন হরিদ্বারের ট্রেনিং এ গিয়েছিলাম, আমাদের স্বামীজি আমাদের একটা ডায়েরি দিয়েছিলেন যে তোমরা নিজেদের স্বাধ্যায় করে প্রতিদিন তার সাথে আমার খারাপ কথা হলো, খারাপ ব্যবহার হলো, মানে কি ভুল করলাম সেটা নোট করতে হলো। এবং নেক্সট দিন আমি চেষ্টা করবো, আমার স্বাধ্যায় করছি তখন সন্ধ্যাবেলা যখন এই ভুলটা করলাম সেটা নিয়ে নিজেকে একটু রোমন্থন করবো যে আমি এই কাজটা যেন পরের দিন না করি। ঠিক আছে? এই করতে 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 দেখবে প্রতিদিন যদি আমি নোট করি যে আমি আজকে কি ভুলটা করলাম, হতেই পারে সব চলার পথে দু একজনের সাথে কথা কাটাকাটি হতে পারে। হ্যাঁ, হয়তো আমি মুখ দিয়ে সে কথাটা বলেও ফেলেছি, কিন্তু যদি স্বাধ্যায় করি, যখন আমি রাত্রে চিন্তা করবো যে আমি কথাটা কেন বললাম বা এটা আমার বলা উচিত হয়নি, তখন যদি নিজেকে রোমন্থন করি, তখন দেখবে নেক্সট দিন কিন্তু তুমি নিজেকে অনেকটা সংশোধন করে নেবে। এবং এই সংশোধন করতে 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 কিন্তু তুমি একটা অন্য মানুষ থেকে নিজেকে একটু অন্য জায়গায় কিন্তু নিয়ে যাবে। তখন দেখবে তুমি অন্যের থেকে অনেক অনেক ভালো হবে, তোমার আচার ব্যবহার কথাবার্তা একদম পাল্টে যাবে। ঠিক আছে? এই স্বাধ্যায়টা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। নিজে তোমরা এখন আছো, হতে পারে বন্ধুদের মধ্যে কথা কাটাকাটি হলো, যদি হয়ে যায়, হ্যাঁ আমি সত্যি ওটা রোমন্থন করলে কিন্তু নিজের ভুলটা ধরা পড়ে। ঠিক আছে? নিজের ভুলটা মূল উদ্দেশ্য হচ্ছে নিজের ভুলটা সংশোধন করে নেওয়া। তো স্বাধ্যায়টাকে জীবনের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ হিসেবে নিলে নিজেদেরই আমাদের চলাফেরা শুরু হবে। আমরা ডাক্তারবাবু আসার আগে যেহেতু একটা মেডিটেশনের ক্লাস নেবেন, হয়তো একটু শান্ত হতেই হবে, তার আগে একটু জগিংটা করে নিই আমরা। ঠিক আছে? তার মানে হচ্ছে জাবর কাটা। গরু দেখেছো, গরুদের জাবর কাটা দেখেছো? এখন খেয়ে নিল, ওরা কিন্তু খেয়ে নিল, কিন্তু পরে যখন রেস্টে থাকে তখন কিন্তু মুখ চিবোতে থাকে, মানে পেছনে যে খাবারটা খেয়েছে সেটাকে জাবর কাটা। তেমনি আমরা এই তাৎক্ষণিক যে কথাগুলো বললাম, আমরা কিন্তু তখন আমরা বুঝতে পারলাম না আমরা ঠিক করলাম কি করলাম না, মানে ঠিক বললাম কি বললাম। এটা যদি আমি অবসর সময়ে রাত্রে শোয়ার আগে সারাদিনে এটা যদি আমি চিন্তা করি যে কি করলাম, তখন ওই যে জাবর কাটা, রোমন্থন করা, তখনই কিন্তু আমার ভুলটা কিন্তু আমি নিজেই আমি বুঝতে পারবো। সেটা হচ্ছে পিকু ভাই বললো না যে মিনময় ভাই দাদা যে সাবধানে, এটাও এই কাইন্ড অফ। সুতরাং আমরা প্রত্যেকেই এই জায়গাটায় চলো সূক্ষ্ম ব্যাপারগুলো একটু দেখে দিন। তারা শুনতে একবারে আজকে আমরা তারাসন করার আগে আরেকটি আসন একইভাবে তারাসন বলা হয়, যেটা প্রাথমিক যে শরীর স্বাস্থ্য বই আছে সেখানে সেই আসনটি আমি দেখেছি। চলো, শ্বাস নিয়ে আপ, হাত দুই পাশ থেকে সোজা রাখো, উল্টো দিকে হাতের তালু অপর দিকে থাকবে। 1 2 3 4 প্যারালাল থাকবে, কাপ বড় বড় থাকবে। 7 8 তোমার হাত থেকে আরো একটু ঘুরবে, হাতের তালু এরকম হবে না, হাতে তো হবে, এই হবে। আরেকবার করবো আমরা। 1 2 3 4 5 6 7 8 9 10 ডাউন। এইবার আমরা করব তারাসন। প্রস্তুত হিসাবে দুই হাত লক করে মাথার উপরে রাখি, ধীরে ধীরে শ্বাস নিয়ে আপ।
1 2 3 4 5 6 7 8 9 10 আরেকবার আপ 1 2 3 4 5 6 7 8 9 10 ডান একটু আমরা ডান পাকে সরিয়ে নিই একটু গ্যাপ করব আমরা করব হচ্ছে তীর্যক তাড়াসন হাত লক করে প্রথমে উপর দিকে রাখি ধীরে ধীরে শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে ডান দিক শ্বাস নিয়ে আপ আবার শ্বাস ছেড়ে বাঁ দিক আবার শ্বাস নিয়ে আপ ঠিক আছে ডান দিক নিজে নিজে ডান দিক আমার অপোজিট সাইডে করো তাহলে ঠিক হবে আপ বাঁ দিক দুই পাকে সোজা রাখার চেষ্টা করব আপ আবার ডান দিক আপ বাঁ দিক আপ দুই হাত ছেড়ে দিয়ে ডান পা এক জায়গায় নিয়ে আসি এবার আমরা আরেকটি সূক্ষ্ম ব্যায়াম দুই হাত জোড় করে বুকের কাছে নিয়ে আসবো এটার পদ্ধতিটা বলে দিই আমরা চাপ দিয়ে তুলবো খুব ইজিলি ভাবে হাতকে তুলবো না চাপ দিয়ে মনে করছি যে আমাকে জোর করে হাত তুলতে হচ্ছে শ্বাস নিয়ে ধীরে ধীরে চাপ দিয়ে তুলবো সার্ভাইকাল স্পন্ডিলাইটিসের জন্য ভালো সূক্ষ্ম ব্যায়াম চাপ দিতে দিতে উপরে তুলবো হাতকে পুরো উপরে যখন সোজা থাকবে রাখার চেষ্টা করি ওর উপরে চাপটা পড়বে জোরের উপরে চাপ দেবো ধীরে ধীরে শ্বাস ছাড়তে ছাড়তে চাপতে আবার চাপতে নিচে চাপ নামবে। দিতে দিতে নামছি আরেকবার এবার আমরা আরেকটি অ্যাকশন করব দুই হাত এইভাবে আমরা লক করে বুকের কাছে রাখবো একটু পায়ের গ্যাপ করে নিই এটা শরীরের ব্যালেন্সের জন্য টেনিসের বইটা ঠিক আছে দুটো বৃদ্ধাঙ্গুল একসঙ্গে টাচ না এই এই ছাড়ো হ্যাঁ এই হ্যাঁ বৃদ্ধাঙ্গুল টাচ বুকের কাছে রাখি পুরো শ্বাস নিয়ে ধীরে ধীরে হাত সামনে যাবে তারপরে আমরা মাথাকে পেছনে করব এটা যেন লক না করে তবে এখানে টান পড়বে লক করলে কিন্তু টান পড়বে না রিল্যাক্স আবার শ্বাস নিয়ে কিন্তু ব্যাক করছি আর শ্বাস ছেড়ে সামনে আসছি বডিতে সরে যাবে মাথা থেকে। রিল্যাক্স দুই হাত নামিয়ে দিই দুইবারই করি এবার আমরা দুই পাকে এক জায়গায় জোড়া রাখি পা হাত শরীরের সঙ্গে টাচ ধীরে ধীরে শ্বাস নিয়ে ডান হাতকে আপ করছি শরীর ধীরে ধীরে বাঁদিকে ঝুঁকবো আমরা আপ। হাত নামিয়ে দিলাম এবার বাঁ হাতকে আপ করি আমরা শুধু কোমর পর্যন্তই বেন্ড হওয়ার চেষ্টা করব আপ আরেকবার বাদিক আপনি নিচে নামুন না আপনি নিচে নামবে বাদ উপরে এবার আমরা একটু কোমরকে রাউন্ড রাউন্ড ঘুরিয়ে নিই নাচার আগে আমরা পুরোপুরি শরীরকে স্ট্রেচেবল করে পাকে আর একটু কাছে করি 1 2 3 4 উল্টো দিক 1 2 3 4 চলো দুই পাকে ভালো করি আমরা একটু ত্রিকোণাসন এবং কোণাসন করে নেব চলো 1 2 3 4 5 6 7 8 9 10
আপ এবার কোন আসেন হাতকে পাকা রাখি চলো কোন আসেন বিপরীত হাত বিপরীত পা 1 2 3 4 5 6 7 8 9 10 up
নাক দিয়ে হাওয়াটা পাস করার চেষ্টা করবো, জোরে জোরে ধাক্কা দিলে পেটটা অটোমেটিক ভেতরে ঢুকবে। কারণ পেটের যে আমাদের যত অর্গানগুলো রয়েছে সব অর্গানগুলোকে আমরা ব্যায়াম করাতে পারবো। শ্বাসটা নেব না নিয়ে ঝটকা মারবো। ঝটকা মারলেই আমাদের বায়ুটা বেরিয়ে গেল, পেটটা ভেতরে ঢুকলো, অটোমেটিক সাইক্লিক টাইম আবার বায়ুটা কিন্তু ভেতরে ঢুকে যাবে। তার জন্য আলাদাভাবে শ্বাস নেওয়ার প্রয়োজন নেই। কপালভাতি যদি আমরা খুব নিষ্ঠা সহকারে যদি করতে পারি, তাহলে এতক্ষণ আমরা যে জগিং করলাম, আসন করলাম, প্রাণায়াম করছি যেটা, তাহলে আমাদের 80 থেকে 90% রোগ অন্তত নির্মূল করবে। নাকটা ছাড়বো। আমরা কি হয় নাকে সর্দি থাকলে কি আমরা ছাড়ি না, ঠিক সেরকম ভাবে আমরা নাকটা ছাড়বো। জোরের উপরে ছাড়লে পেট অটোমেটিক ভেতরে ঢুকবে। বলবো সেটা হচ্ছে যে কেউ কেউ দেখছিলাম না মানে উল্টো হাত দিয়ে করছিল, মানে ডান হাতের কি সমস্যা আছে কারোর, সেইটা একটু চেষ্টা করবো ডান হাতটা ব্যবহার করতে। যদি হাত তুলে রেখে সমস্যা হয় সেক্ষেত্রে হাতটাকে একটু 1 মিনিট 1.5 মিনিট রেস্ট করিয়ে নিয়ে আবার তুলে নেব। আর লাস্ট থিং যেটা সেটা হচ্ছে যারা চশমা পরে করছিলেন, আমরা তো চোখটা বন্ধ করে দিচ্ছি, স্পেকটাকলের ফাংশন নাই, তাই চশমাটা অফ করে দেবো আর কি। যখন এই প্রাণায়াম করব চশমাটাও ব্যবহার করব না। কোনো অনুভূতি হলো ভালো? একটু মেন্টালি পিসফুল মনে হচ্ছে বা একটু মানে স্টেবল মনে হচ্ছে? একটু নিরন্তর করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা
মেডিটেশনের পার্টটাতে যাবো। হ্যাঁ, আমরা যখন কোনো কিছু একাত্ম হয়ে গিয়ে করি, সেটা আমাদেরকে একটা অন্য উচ্চতায়, অন্য মানসিক স্থিরতায় নিয়ে যায়। আর এই যে এখন বসে আছি, আমরা একটা গভীর শ্বাস নিই, ধীরে ধীরে ছেড়ে দিই, আবার একটা শ্বাস নিই, ধীরে ধীরে শ্বাস ছেড়ে দিই। একদম হালকা, একদম রিল্যাক্স হয়ে থাকি। ধীরে ধীরে চোখ খুলে নিই। আমরা যখন ধ্যানে বসবো, তার কতগুলো প্রাথমিক শর্ত আছে। প্রথমত হচ্ছে একটা বড় বেরিয়ে গেছে, কারণ পতঞ্জলি যোগ দর্শনে ধ্যানকে সপ্তম পর্যায়ে রাখা হয়েছে। যোগ, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধ্যান, সেই পরপর স্টেপগুলোতে না গিয়ে আমরা ধ্যানের উচ্চতায় পৌঁছাতে চাই। আর সেইটা করতে গিয়েই আমাদের যত বিপত্তি ঘটে। যখনই একাত্ম হয়ে চোখ বন্ধ করা হয়, তখন অনেক কাজ, অনেক কথা মনে পড়ে যায়। ওর জন্য কতগুলো শর্ত রয়েছে ধ্যানে, সেই শর্তগুলোকে আমরা একটু দেখে নিই। সেটা হচ্ছে যে আমাদের একটা মনের স্থিরতা, এই ওম চ্যান্টিং এর মাধ্যমে, তার আগে প্রাণায়ামের সময় আমরা যে গান শুনছিলাম, এই স্থিরতাটা ভীষণ ভীষণ দরকার। মাইন্ডটাকে ফোকাস করতে হবে। তার সঙ্গে যেটা লাগবে সেটা হচ্ছে যে চিন্তাটা নিয়ে আসবো, মানে অন্যের ক্ষতি হোক, অন্য এটা বলেছে, ওটা বলবো কেন, এই সমস্ত চিচ্ছিলাপন চিন্তা নয়। পিওর থট। পিওর থট কোনটা? না, যে চিন্তা নিজের এলিভেটেড স্টেটকে উন্নীত হতে সাহায্য করে। কিরকম? না, আমি একটা শরীর বোধের মধ্যে রয়েছি, সেটার ভিতরে থেকেও আস্তে আস্তে যে আমি আত্মা, পরমপিতা পরমেশ্বরের অংশ, আমার শরীরের মধ্যে ডেফিনিটি রয়েছে, আমার ভিতরে পবিত্রতা আছে, আমি শান্তির প্রতি। বাইরের কোনো কিছু পেয়ে খুশি হয়ে যাবে, খুশিটা ইন্টারনালাইজ করতে হবে। আর কি আমাদের একটা যে কথাটা বলছিলাম, দুই ভুরুর মাঝে চিন্তা শক্তিকে একত্রিত করে একটা সোল কনসাস স্টেট, একটা পদ্মফুল দেখানো হয়েছে। পদ্মফুল হচ্ছে অন্যভাবে এটাকে নেওয়ার দরকার নেই, এটা হচ্ছে আধ্যাত্মিকতার একটা খুব বড় প্রতীক মানা হয়। তার কারণ আমরা সবাই যে জায়গা থেকে উঠে আসি না কেন, আমাদের ভিতরে পদ্মের পবিত্রতা, তার স্থিতি, এগুলো সমস্ত কিছু আছে। শিকড় যেখানেই থাক, মাকে থাকতে পারে, কিন্তু আমি ডিভাইনের অংশ, সেই বোধটাকে যাতে নিয়ে আসা যায়, তার জন্য পদ্ম হালকা জলের মধ্যে স্থির হয়ে রয়েছে। সেখানে যেরকম বাতাসই থাক না কেন, তার সেরকম হেলদোল নেই। তার উপরে আমার এই শরীররূপী বস্ত্র রয়েছে, আর উপরে একটা জ্যোতি দেখানো হচ্ছে, এটা ডিভাইন, ইটারনাল এনার্জি, শক্তি। এই শক্তি সর্বত্র সব সময় আমাদের মধ্যে ছড়ে পড়ছে। আমি ব্যক্তি, আমার রিসিভার এই শক্তিকে ক্যাচ করতে পারছে কি পাচ্ছে না, তার উপরে আমার শারীরিক, মানসিক সমস্ত কিছু অংশগুলো জড়িত থাকবে। কিরকম? না, একটু আগে একটা ফোন ঢুকলো আমার ফোনটাতে, না, একটা পার্টিকুলার নাম্বারে ওই শব্দ তরঙ্গ হসপিটাল থেকে উঠেছে, বাতাসে ঘুরেছে, ঘুরে এসে একে ঠিক ক্যাচ করে নিচ্ছে যে হ্যাঁ, এটা এই ফোনের মধ্যেই ঢুকতে হবে। তবে না লিঙ্ক হয়েছে, অদৃশ্য লিঙ্ক। তো এই অদৃশ্য নেটওয়ার্ক, অদৃশ্য শক্তি সর্বত্র আমাদের মধ্যে রয়েছে। এই হাতের এই যন্ত্রটা নিয়ে ওখানে ফোকাস করে দিলেই দেখা যাচ্ছে যে স্লাইড চেঞ্জ হয়ে যাচ্ছে, কোনো কিছু দেখা যাচ্ছে না। এইরকম অদৃশ্যমানতার খেলা কিন্তু অহরহ আমাদের মধ্যে ঘটে। আমরা চোখে দেখি কিন্তু অনুভব করি না। ধরো এই বটল থেকে খানিকটা জল যদি এখানে রেখে দেওয়া হয় 2-4 ফোঁটা, একটু পরে দেখা যাবে ঘন্টা দেড়েক পরে জলটা আর ওখানে নেই। এই অভিজ্ঞতা তো আমাদের হবে। তো মানে জলটা তো ছিল, জলটা গেল কোথায়? তার মানে এরকমই ট্রান্সফরমেশন হতেই থাকে আমাদের মধ্যেও। সেরকম যারা এই মেডিটেশন এগুলো করবো, আমাদের মধ্যেও এই ট্রান্সফরমেশনটা ক্রিয়াশীল হয়।
ঠিক আমরা ট্রান্সফরমেশনের খুব ভালো একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখি যে ওই ক্যাটারপিলার, শুঁয়োপোকা দেখেছি না? শুঁয়োপোকা ছোট থাকে, আস্তে আস্তে কচি পাতাগুলো খেতে খেতে বড় হয়ে যায়, একটা সময় একটা গুটি তৈরি করে তার ভিতরে ঢুকে যায়, ওখানে স্থির নিশ্চল হয়ে থাকে, স্থির নিশ্চল হয়ে ওখান থেকে কয়েক সপ্তাহ কাটিয়ে দেওয়ার পরে একসময় দেখা যায় গুটিটা কেটে প্রজাপতি হয়ে বেরিয়ে চলে গেছে। স্বামী বিবেকানন্দ বলেন যে আমরাও কিন্তু বাই বার্থ আমরা আমাদের অ্যানিমাল ইনস্টিংক্ট রয়েছে, অর্থাৎ একটা প্রাণীর যা যা বেসিক রিকোয়ারমেন্ট দরকার সেগুলো আমরা জন্মসূত্রে পাই এবং সেইগুলোকেই করে থাকি। এই ডিভিনিটি, এই কোয়ালিটি অ্যাচিভ করার আগে আমাদের মনুষ্যত্বে উন্নীত হতে হয়, আর এই যোগ প্রাণায়াম আমাদেরকে সেই দিকে নিয়ে যায়। তাহলে আমরা দেখে নিই যে আমরা কি কি ভাবে এই ফিজিক্যাল অ্যারেঞ্জমেন্ট যেটা বলছিলাম, যখন খুশি যোগ আমরা করতে পারি, কিন্তু সেটার জন্য একটা স্টেটে উঠতে হয়। তো বিগিনার্স হিসেবে আমাদের যেটা করতে হবে, একটা এনভায়রনমেন্ট, যে এনভায়রনমেন্টটা আমাদের একটা কাম অ্যান্ড কোয়েট জায়গা দেবে, একটা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা দেবে, যেখানে আমরা আমাদের মনটাকে স্থির করিয়ে নিয়ে বসবো এবং চেষ্টা করবো প্রথমে ঝপ করে চোখ বন্ধ করে দেবো না, কারণ চোখ বন্ধ করলে বাইরের জগতের সঙ্গে আমার সিগন্যাল চলে যাবে। রাজযোগের ক্ষেত্রে বলা হয় যে ওপেন আই মেডিটেশন। যদি কারোর চোখ খোলা রেখে করতে অসুবিধা, সে চোখ বন্ধ করে নিতে পারে, যাতে ইন্টারনালাইজেশনটা হতে সুবিধা হয়। আর আমরা প্রত্যেকদিন সকালের দিকে করে এটাকে প্র্যাকটিস করার চেষ্টা করবো। যে এনভায়রনমেন্টটাতে আমরা বসবো সেটা হচ্ছে যে একটা ডেডিকেটেড প্লেস হবে, যে জায়গাটা আমার 8-5টা জায়গা কোলাহলের থেকে একটু দূরে থাকবে, জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন হবে, সাইলেন্ট হবে এবং একটা ভালো ভাইব্রেশন হবে। যেমন এই ক্লাসরুমটাতে কিন্তু যখন ঢুকছিলাম চ্যান্টিং হচ্ছিল, ওই গান হচ্ছিল আমাদের আর্ট অফ লিভিং এর একটা, তাতে একটা পজিটিভ ভাইব্রেশনের জায়গা পাওয়া যাচ্ছে। তো সেই রকম এইগুলো অনেক সময় এগুলো হলে খুব ভালো হয়। যদি না হয় তাতেও যদি মানসিক স্থিরতা থাকে, তাহলে কিন্তু এনিওয়্যার এনি প্লেস একজন মেডিটেশন শুরু করতে পারে। তার প্রিপারেশন হিসেবে যেটা বলা হয় সেটা হচ্ছে যে আর্লি মর্নিং মেডিটেশন। প্রথম দিনকে বলছিলাম যোগের একদম প্রারম্ভিক কথাই হচ্ছে যে প্রত্যুষে উঠতে হবে, ব্রহ্ম মুহূর্তে উঠতে হবে। দেরি করে ঘুম থেকে উঠে কিন্তু আজ যাই হোক সবকিছু হতে পারে, কিন্তু যোগটা হবে, কারণ ওই সময় বাতাবরণ খুব একমুখী থাকে, পবিত্র থাকে, শান্ত থাকে। আমাদের আর্য মুনি ঋষিরা আমাদেরকে ওই জন্যই ভোরের বেলাতে সিলেক্ট করতে বলেছে, যখন ফ্রেশ বাতাস থাকবে। আর আমরা এমন একটা জায়গাতে বসবো যে যদি কারোর হাঁটু ভাঁজ করতে, অনেকে বয়স্করা তো ফিরে যাবে, তো ঠাকুমা আছে, মা আছে, বলছে যে তোরা কি শিখিয়ে দিই একটু শেখানো যাবে, হাঁটু গেড়ে বসতে বলতে তার পক্ষে হয়তো সম্ভব না, সে চেয়ারে বসবে। কিন্তু চেয়ারে বসলে যেটা করতে হয় সেটা হচ্ছে এইভাবে না, আমরা দেখবো চেয়ারে বসলে আমাদের একটাই হয়, বসে নিয়ে আমরা এরকম ক্রস লেগ করি, এরকম পা রেখে দিই না, ক্রস লেগ করবো, জাস্ট পাশাপাশি থাকবে, পাশাপাশি থাকবে, হাত এখানে রাখবো, হাত কোলের উপরে রাখতে পারো, ঠিক আছে। কিন্তু চেয়ারে বসে পড়লে কখনো ক্রস লেগ হবে না। যখন আমরা পদ্মাসনে বা সুখাসনে বসে পড়বো, তখন তো যেরকম আমাদের পশ্চার হচ্ছে পা ফাঁচ করে সেইটা করা যেতে পারে। আর আমাদের চিন্তা ভাবনাটাকে ফোকাস করতে হবে, কিছু না সুপ্রিমের সঙ্গে ফোকাস, সব সুপ্রিম পাওয়ার ইজ দেয়ার। আমরা সবাই অ্যালবার্ট আইনস্টাইনের নাম শুনেছি। তো উনি বলতেন যে এই যত তথাকথিত ঈশা, এই সমস্ত ধর্মমত, খ্রিশ্চানিটি এগুলোতে উনি বিলং করতেন না। উনি বলতেন যে আই বিলিভ অনলি ইন কসমিক রিলিজিয়ন, সব সুপ্রিম পাওয়ার ইজ দেয়ার, যার দ্বারা সারা বিশ্ব ব্রহ্মাণ্ড চালিত হচ্ছে, আমি সেই শক্তির পূজারী। একটা সুপ্রিম পাওয়ার আছে, এই সুপ্রিম পাওয়ারটাকে আস্তে 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 অনুভব করতে হবে। এটা কাউকে দেখানো যাবে না, দেখো এখানে সুপ্রিম পাওয়ারটা রয়েছে, ওইটাকে সুপ্রিম পাওয়ার বলে। এটা অনুভব বৃত্ত, যার ক্ল্যারিটি যত ভালো হবে, যার স্থিরতা যত ভালো হবে, এটাকে সে তত বেশি অনুভব করতে পারবে। রাজযোগ মেডিটেশনে কতগুলো স্টেপ রয়েছে, 4টে স্টেপ মেনলি বলা হয়। সেটা হচ্ছে যখন শুরু করতে যাচ্ছি, আমরা এতক্ষণ যা বললাম সেটা ইনিশিয়েশনের পার্টটা, অর্থাৎ কোথায় করবো, কিভাবে করবো, কেমন বসবো, সেইগুলো। তারপরে মেডিটেটিভ স্টেপ, তারপরে হচ্ছে কনসেন্ট্রেশন আর রিয়ালাইজেশন করতে হবে পরে, মানে একদম আত্মস্থ করতে হবে। তার জন্য পরপর স্টেপগুলো দেখো, প্রত্যেকটা ছবি যে রয়েছে একজন করে বসে আছে, তার উপরে একটা জ্যোতি স্বরূপ বিন্দু,
আমরা ধ্যানটা যখন শুরু করেছিলাম বলেছিলাম দুই ভুরুর মাঝে একটা জ্যোতিকে কল্পনা করতে বলেছিলাম। এটা আত্মস্থিতি। আত্মা হচ্ছে পরমাত্মার অংশ। এই দেহের একজন পিতা, দেহের একজন মা আছে যেরকম, সেরকম আত্মার বাবা হচ্ছে পরমাত্মা। এবং সেটা কিন্তু ওই বললাম যে দেখিয়ে দেওয়া না, তাকে অনুভব করতে, অর্থাৎ তাকে ফিল করতে হবে যে হ্যাঁ তিনি আছেন, তিনি আমার গাইডিং ফোর্স, তিনি আমার ভালো চাইছেন। তিনি কখনো বাবা মা কারোর কোনো সন্তানের ক্ষতি করতে পারে? কোনো বাবা মা। তাকে যদি আত্মার বাবা বলা হয়, তিনি আত্মার মানে আমাদের আত্মস্থিতিতে কখনো আমাদের কারোর ডিভিনিটিকে হ্যাম্পার করেন না, ডিস্টার্ব করেন না। তাই সেই ভিজুয়ালাইজেশনটা করতে করতে আমরা মেডিটেশনের জায়গাতে চলে যাই। তারপরে আমরা একটু দেখে নিই এগুলো করলে কি হবে, আমরা কেউ কিছু কাজ করলে তার বেনিফিট গুলো কি হয়। উপকার তো আমরা খামোখা করতে যাবো, কাজ নাই কর্ম নাই, সকালবেলায় ভোরবেলায় উঠে করতে হবে। শারীরিক বেনিফিট যেটা হয় সেটা হচ্ছে দেখা গেছে যে অ্যাংজাইটি, টেনশন সকালে বলা হচ্ছিল, এইখান থেকে রিলিফ পাওয়ার জন্য ভীষণ ভীষণ সহায়ক রাজ্য মেডিটেশন। এই অ্যাংজাইটি টেনশন যেই চলে যায় দেখা গেছে যে আমাদের ব্লাড প্রেশারটা আস্তে আস্তে রেগুলারাইজ হতে থাকে। যে হাইপার টেনশন যে আছে না, ঘুমের ডিস্টারবেন্স থাকলে ঘুমের ডিস্টারবেন্সটা চলে যায়। আর যেটা হয় সেটা হচ্ছে যাদের ইরেগুলার হার্টবিট, প্যালপিটেশন হয়, অ্যাংজাইটি হয়, সেগুলো চলে যায়। আর অবশ্যম্ভাবীভাবে যেটা হবে সেটা হচ্ছে যে সার্বিকভাবে তার শরীরের মধ্যে একটা প্রশান্তি অনুভব করবে। দীর্ঘদিন দেখবেন কখনো কখনো হয় যে কারোর ঘাড়ে ব্যথা হচ্ছে, পিঠে ব্যথা হচ্ছে, কোনো ডেফিনেট কার্যকরক কিছু খুঁজে পাওয়া যায় না। রাজ্য মেডিটেশন করে যদি দেখা যায় সুপ্রিম পাওয়ার থেকে আমি এনার্জিটা কালেক্ট করছি এবং সেইটা ব্যথার জায়গাতে ভিজুয়ালাইজ করে দিচ্ছি যে হ্যাঁ ওই এনার্জিটা ওইখানে আসছে, সেটা হিলিং রাজ্য মেডিটেশনের পার্ট একটা, যে আমার রোগটাকেও হিল করে দিচ্ছে, ভালো করে দিচ্ছে। তাহলে দেখা যাচ্ছে সেরকম সমস্যা থাকলেও কিন্তু আমরা সহায়তা পাই। মেন্টাল বেনিফিট কি হয়? মনটাই তো সব। হ্যাঁ দেখো, মনকে আমরা বন্ধু করতে পারি, মনকে আমাদের শত্রু করতে পারি। ঠাকুর রামকৃষ্ণদেব বলেছিলেন যে তোদের চৈতন্য হোক। আমরা কি সবাই অচৈতন্য ছিলাম? চেতনা ছিলাম তো, হাঁটছি, চলছি, খাচ্ছি, খিদে পেতে যাচ্ছি। এই চৈতন্য সত্তা হচ্ছে সেই পরমপিতা পরমেশ্বরের অংশ, সেই ডিফিনিটি চৈতন্যের কথা বলা হয়েছিল। এবং এটা মনের দ্বারাই অ্যাচিভ করা সম্ভব। তো মন আমাদের বেস্ট ফ্রেন্ড করতে পারি, মনকে আমরা এনিমি করতে পারি। আর এই মনকে যদি আমরা ঠিকঠাক মতো ট্রেন করতে পারি তাহলে এটা স্টেবল এবং এলিভেটেড স্টেটে বিলং করবে। এটা একদিন প্রথমবারে শক্ত শক্ত মনে হবে, কিন্তু যদি নিয়মিতভাবে প্র্যাকটিস করে এবং আন্তরিকতার সঙ্গে যে আমি বসবো। মেডিটেশনের একটা প্রাথমিক শব্দ যেমন বলেছিলাম, সকালে উঠতে হবে। তুমি তোমার সাধ্য মতো ফিক্সড করে না 10 মিনিট করবো মাত্র, কিংবা 10 মিনিটও আমার সময় নেই, 5 মিনিট করবো, কিন্তু আমি বসবোই। এই মিনস আমি বসবো। যদি আমি ঠিক সময় রেগুলার বসতে পারি, যে মন দৌড়ে বেড়াচ্ছিল, যে মন চঞ্চলতা নিয়ে আসছিল, যে মন আমার অসুবিধে তৈরি করছিল, দেখা যাবে মন আস্তে আস্তে বসে আসতে বাধ্য। এটা গীতাতে বলা আছে। অভ্যাস যোগের দ্বারাই কোনো কিছুই সমস্ত কিছু করা সম্ভব। তাহলে দুর্বিনীত মন, যে চঞ্চল মন, তাকেও কিন্তু আমরা নিয়মিত একটা সময় ঠিক করো, তোমার পক্ষে যেটা ফিজিবল হবে। সবাইকে ভোর 4টায় উঠে আর্লি মর্নিং বলে আমি বলছি না, যে সকাল 8টায় উঠতো সে ঠিক করুন 1 ঘন্টা আগে উঠবো প্রথম 7 দিন, তারপর আরো 1 ঘন্টা। ঠিক আছে, 5টার নিচে আমি নামতে পারছি না, 5টার সময় বসবো, উঠে মুখ হাত দিয়ে ফ্রেশ হয়ে নিয়ে এসে 5 মিনিট 5:15 আমার ডেড টাইম, আমি বসবো। এইটা যদি নিয়মিত করা যায় তাহলে দেখা যাবে এর ফল ফুলতে আরম্ভ করছে। তার কারণ কি, শরীর এবং মনে অনেক কালিমা থাকে। ধরো আমি হোয়াইট শার্টটা পরে আছি, এটা যদি পরপর পরেই যাই তাহলে নোংরা হয়ে যাবে। তাহলে একদম ঠিক করে আমরা কেচে পরিষ্কার করতে হবে। তো খুব নোংরা শার্টকে যদি একদিন কাচি তাহলে কিন্তু পরিষ্কার হবে না, কাচাটা রেগুলার হতে হবে। আর প্রত্যেকদিন মেডিটেশনে বসাটা হচ্ছে আত্মশুদ্ধির একটা প্রক্রিয়া, এটা একটা ক্লিনজিং প্রসেস। যত আস্তে আস্তে ক্ল্যারিটি আসবে, যত ক্লিনজিং আসবে, তখনই দেখবে এটা আরো ভালো লাগতে আরম্ভ করছে, এটাকে নিজের করে মনে হচ্ছে। আর খাদ্যের কথা বলছিলাম না, দেখবে যে একান্ত হওয়ার জন্য, মনকে স্থির করার জন্য যদি নন ভেজ, পেঁয়াজ রসুন, স্পাইসি খাওয়ার দাওয়ার বেশি খাওয়া, সেদিনকে মনকে স্থির করা যায় না। মন বেচেন হয়ে যাবে, অস্থির হয়ে যাবে।
ওই জন্য একটা কথাই আছে, যাইছে আলমারি সামনে অন্য যেরকম হয় হোটেলের ঝাঁ চকচকে জায়গায় গিয়ে খাবে, দেখবে ভিতরে ভিতরে কি একটা অহং ভাব আসছে, একটা চিড়চিড়াপন আসছে। খুব বেশি ননভেজ আইটেম যদি খেতে থাকে তার ভিতরে দেখবে অ্যারোগেন্স চলে আসে অনেক বেশি। কাজে অন্ন শুদ্ধি একটা বড় ক্রিয়া। আর যখন খেতে বসবো তখন অন্ন হিসেবে না, তখন সেটা অন্নই তো, সবকিছু যা দেওয়া আছে, কিন্তু সেটা মনে মনে তোমার যে ইষ্ট, সে কৃষ্ণ হতে পারে, কালী হতে পারে, যদি কেউ মুসলিম কমিউনিটিতে বিলং করে সে আল্লাহকে ডাকতে পারে, তার যাকে তার ইষ্ট মনে হয় সেইটা তাকে অফার করে দাও মনে মনে। তোমাকে হাতে করে খাওয়াতে হবে গোপালকে, এরকমটা নয়, যেটা তুমি আগে গ্রহণ করো, তাকে দিয়ে এক দৃষ্টে তার থেকে শক্তি নেওয়ার পরে যে হ্যাঁ তুমি এটা গ্রহণ করছো, তারপরে আমি এটাকে গ্রহণ করি। এগুলোকে একটা প্রক্রিয়া। সকালে বলছিলাম যে চঞ্চলতা আমাদেরকে খুব সমস্যায় থাকে, খেতে বসবো হাঁস করে খেয়ে নেওয়া হয়, সময় নাই বলে। কিন্তু যদি ওইখানে 30 সেকেন্ড যদি সময় পাও যে এটা তুমি গ্রহণ করো, তারপরে ধীরে ধীরে চিপিয়ে খাওয়া, আস্তে আস্তে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের যে অশান্তির কথা বলা হচ্ছে সেগুলোর থেকেও আমরা বেরিয়ে আসতে পারি। তাহলে মনকে আমাদের শত্রু করতে পারবো না, না মনকে আমাদের বন্ধু করতে পারবো? মনকে আমাদের বন্ধু করে দিতে হবে। সোশ্যাল বেনিফিট যেটা আসে সেটা হচ্ছে মানুষ তো আমরা সমাজবদ্ধ, আমি একা ভালো থেকে তো কিছু হবে না, তাহলে আমার রিলেশনে যারা রয়েছে তাদের সকলকে নিয়ে আমাদের থাকতে হবে, একটা রিল্যাক্সড রিলেশনশিপ করতে হবে। আর আমাদের শরীর বোধ যেটা, তুই দেখবে কিছু ঝগড়া ফগড়া বলে যায়, জানিস তুই আমি কে, এটা খুব ক্ষতি করে, এটা অহংকারের একটা জায়গা তৈরি করে। আমার বাবাও এ করেন, আমার কাকাও বড় নেতা, তুই আমাকে এইটা বলে দিলি, এই বোধটা না, সবাই সন্তান, ঈশ্বরের সন্তান। কাজে আমি হচ্ছি শরীর না, আমি আত্মা। আমার যদি আত্মবোধ থাকে তাহলে আমার ফিজিক্যাল এই শরীরের বাবাকে মাকে কি হয়েছে এই বোধটা আসবে না তখন। আর আমাদের যখন আমরা মেডিটেশন করবো এই বোধটা নিয়ে আসবো, এবং দিনের মধ্যে যখনই সুযোগ হবে, তাকে ট্রাফিক কন্ট্রোল বলে, মাঝে মাঝে সব কাজের ভিতরে অনেক জটিলতা, অনেক চাপ, এই স্যার পড়া হচ্ছে, পড়া দিচ্ছেন, এই টাস্ক করতে হচ্ছে, প্রজেক্ট করতে হচ্ছে, তার মাঝেও যখন সুযোগ সুবিধা হবে, হয়তো বাসে করে যাচ্ছে বা কোথাও কিছু, হ্যাঁ বসার জায়গাটা ম্যানেজ করা গেছে, একদম ডাইরেক্টলি কানেক্ট উইথ সুপ্রিম। এই মুহূর্তে তো আমার খাতাপত্রের কোনো কাজকর্ম করতে হচ্ছে না, তাহলে এই সময়গুলো যত বেশি ভাবের ভিতরে থাকবে, ওই জন্য ভগবানকে বলা হয় ভাবগ্রাহী গেলাম, তোমার ভাবটা কি রয়েছে, এবং নিঃস্বার্থ ভাব, এই ভাবনা নিয়ে যদি থাকা যায় তাহলে অবশ্যম্ভাবী তার ফল পাওয়া যাবে। এবং আমরা যদি অন্যদের সঙ্গে খুব সহজভাবে মেলামেশা করি, যদি কেউ দোষ করলো তাকে ক্ষমা করে দেওয়া, এইগুলো কিন্তু আমাদের বড় ডিভাইন কোয়ালিটি, বলে ইটারনাল কোয়ালিটি, ভ্যালু, যে ভ্যালুগুলো আমরা হারিয়ে ফেলেছি। হারিয়ে ফেলার মূল কারণ কি? শরীর বোধ। শরীরের পরিচয় দিতে গেলে আমি অমুকের ছেলে বা অমুকের মেয়ে, আমার এই এডুকেশনাল যোগ্যতা, আমার এই পদ, আমার এই কোয়ালিফিকেশন রয়েছে, আমার এই রিলেশন রয়েছে, এগুলো সব একটা জমার মতো। অর্থাৎ আত্মাটা ভিতরে আছে, এই এতগুলো শরীরের পরিচয়, নাম, পদ, অহংকার, ক্ষমতা, সব একটা লেয়ার দিয়ে ঢেকে গিয়ে আত্মজ্যোতিটা ম্রিয়মান হয়ে গেছে, এটাকে আর আমরা বুঝতে পারি না। তাহলে এই আত্মজ্যোতিতে ফিরতে গেলে আবার একটা একটা করে পোশাক তোলার মতো করে, পেঁয়াজের যেমন খোসা ছাড়া উঠিয়ে দিলে তবে সেই জ্যোতি স্বরূপ, অর্থাৎ আমি কে, আমার অহংকার, এইগুলোকে ত্যাগ করলে তবেই আত্মজ্যোতিতে স্থিত হওয়া যাবে। আর আত্মস্থিতি না এলে মেডিটেশনের ওই দরজায় গিয়ে কড়া নাড়া যাবে, কিন্তু ঘরের ভিতরে ঢোকা যাবে। স্পিরিচুয়াল বেনিফিট। স্পিরিচুয়ালিটিটা কি? এতক্ষণ যে কথা হলো আধ্যাত্মিকতা। আধ্যাত্মিকতা মানে আত্মসম্বন্ধীয়, প্রথম থেকেই যে কথা বলা হচ্ছে, আমি আত্মস্বরূপ, এই বোধটাই স্পিরিচুয়ালিটির প্রথম শ্রেণী। এবং আমি পরমপিতা পরমেশ্বরের অংশ, এই বোধটা যদি আসে তাহলে কিন্তু আমাদের এইটাকে নিয়ে আসতে শুরু হয়ে, এবং সবসময় আমরা ঈশ্বরের সঙ্গে কানেক্টেড হয়ে থাকি। মুখ দেখলে বোঝে, মুখকে বলা হয় না যে মনের আয়না, মুখ দেখলে বোঝা যাবে ওর মানসিক স্থিরতা কেমন আছে, ওর স্টেবিলিটি কেমন আছে।
তুমি যখনই মেডিটেশনের ভিতরে থাকবে, মেডিটেশন করে উঠবে, এই বাচ্চার মুখটা দেখো, স্মাইলিং ফেস দুটো নেই। আমরা হাসতে ভুলে গেছি, সবসময় টেন্স হয়ে রয়েছে। অ্যানাটমিতে পরীক্ষা করে দেখা গেছে যে হাসার জন্য মাত্র 27টা মাসলের দরকার হয়, যে এক্সপ্রেশন হয় না যে হচ্ছে, আর টেন্স হয়ে পুরো ফেসের মধ্যে যদি থাকে তার থেকে অনেক বেশি মাসলকে কন্ট্রাক্ট করে রাখা হয়। তাহলে কোনটা সুবিধে? হাসাটা সুবিধে না? তাহলে সবাই মিলে একবার হাসি, জোর করে হাহানো, ভিতর থেকে হাসিটা আসবে। একদম হাসির অনেক মানে আছে। কারোর সঙ্গে দেখা হলো তো তুমি হেসে দিলে ও বুঝে গেল ঠিক আছে, আর যদি দেখা হলো ওরকম আসছে তো এদিকে যদি মনে হয় ঠিক নাই, এগুলো সমস্ত বডি ল্যাঙ্গুয়েজ, সফট স্কিল। ওর জন্য যাই ঘটনা ঘটুক, যদি হেসে নেওয়া যায়, নিজেকে হালকা মনে হয়, যদি হেসে নেওয়া যায়, অনেক রিলেশনকে ইজি করে নেওয়া যায়। কাজে স্মাইলের ভীষণ মাহাত্ম্য আছে কিন্তু আধ্যাত্মিকতাতে। সবসময় চেষ্টা করবো যে এই গুড মর্নিং এই সমস্ত বলারও দরকার নেই, দেখা হলো দূর থেকে একটু মাথাটা ঝুঁকিয়ে নিয়ে যদি একটু স্মাইলিং ফেস করে দেয়, ও বুঝে গেল যে ঠিক আছে। আর যদি উদ্ধত থাকে বা ঔদ্ধত থাকে, মাথা উঁচু, আমি অমুক, তাহলে দেখবে হাসি আসবে না। হাঁটা চলাতে বোঝা যাবে, দেখবে পা ঠুকে ঠুকে হাঁটে, ঠক ঠক করে আওয়াজ হয়। এই জেস্টারগুলোকে পরিবর্তন করতে হবে। এমনকি দেখো, আমরা দেখি না ওই বিভিন্ন যে স্টেট মিট এইগুলো সমস্ত হচ্ছে বা কম্পিটিশন গুলো, ওই একটা উঁচু প্ল্যাটফর্ম করলো, এদিকে সেকেন্ড, এদিকে থার্ড, হয় না? কতজন তো কম্পিটিশনে অংশগ্রহণ, তার থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে। ফার্স্ট সেকেন্ড থার্ড যারা হয়েছে, যখন মেডেলটা দেওয়া হয় দেখো, তাদেরও মাথাটা নিচু করতে হয়, আপনাদের মেডেল পড়ানো যায় না। এই বউ করাটা, মাথা নিচু করাটা, এইটা কিন্তু কোনো ছোট হয়ে যাওয়া নয়। দেখবে জুজুৎসু এই সমস্ত ক্যারাটে কুংফু যখন শুরু করে না, তখন ওদের মাথা নিচু করে শুরু করে। যোগ প্রাণায়াম যখন কম্পিটিশন গুলো হয়, দেখবে হাত সুন্দর করে উপরে তুলে নিল, নিয়ে এরকম করে দিয়ে তারপরে তাকে যা তার সিলেবাস অনুযায়ী এই যে আসন করতে দেওয়া হয়েছে সেগুলোতে সে যায়। অর্থাৎ মাথাকে সেই উচ্চশীল করে রেখে দিলে ওই শরীর বোধ বেশি চলে আসে, যেটা আমাদের স্পিরিচুয়াল বেনিফিট গ্রহণ করতে দেয় না। এটা হচ্ছে সবচেয়ে এই মুহূর্তে সময়ের জন্য গুরুত্বপূর্ণ বিষয়, চরিত্র তৈরি করা। দেখো চোখের সামনে একটা ছবি দেওয়া আছে, ছবিতে দেখা যাচ্ছে একটা কালো কাপড়ের পুতলিতে কিছু জিনিস দিয়ে দেওয়া হয়েছে। ওটা খুব ন্যায্য পাওনা না, ওটা অন্যায্য পাওনা, কেউ দিচ্ছে আর কেউ গ্রহণ করছে। আজকে যদি বাইরের দিকে একটু দৃষ্টি দেওয়া যায়, বাইরের দৃষ্টিতে একটা জিনিসই আসে, সেটা হচ্ছে যে কত অনৈতিকভাবে অর্থ উপার্জন করা যায়। সন্ধ্যেবেলায় নিউজ চ্যানেলগুলো খুলে দেখবে, মানে নৈতিকতার কেউ ভাব ধরে না, যে যত বড় অনৈতিক সে তত বড় পজিশনে আছে। এবং প্রতি পদক্ষেপে আছে আমাদের যা দশা হয়েছে, সেটা হচ্ছে যে ওই যারা আইনের সমস্ত ব্যবস্থাপনা করে, অর্থাৎ সে আইন আদালত, তাদেরকে প্রতি পদক্ষেপে আমাদেরকে শুনতে দিতে হচ্ছে যে তুমি এটা ঠিক করছো, তুমি এটা ঠিক করছো। তাহলে এই নৈতিকতার পাঠ কি তাদের বাবা মা দেয়নি? কোনো বাবা মা তার সন্তানকে অনৈতিক হতে বলে না। আমাদের যেটা দরকার সেটা হচ্ছে আমরা পাঠ পেয়েছি, আমরা জ্ঞান পাচ্ছি, কোনটা অন্যায় খুব ভালো করে জানি, স্টিল সেই অন্যায়টাকে করি তার কারণ বেশি মুনাফা পাওয়ার জন্য। আমি জানি না ওই অতিরিক্ত অর্থ কি হবে, ওই অতিরিক্ত অর্থ খাটের নিচে জমিয়ে রেখে কি হবে, আলমারিতে জমিয়ে রেখে কি হবে, কমোডের ভিতর টাকা ঢুকিয়ে রেখে আমার কি কাজে লাগবে? তবু আমাকে দিতে হবে, আমাকে পেতে হবে। ওনারা কি অশিক্ষিত? ওনাদের কি ডিগ্রি নেই? তাহলে এই শিক্ষিত মানুষজন যদি এই ক্যারেক্টারটাকে নষ্ট করে ফেলেন না, তাহলে আর তার কিছু থাকে না, কঙ্কারটা পড়ে থাকে, মনুষ্যত্বের চরম অবমাননা হয়। আজকে আমার খুব বড় সুযোগ হয়েছে, এখানে যে মহান ব্যক্তির সামনে এই কথাগুলো বলছি, তাকে আমি সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি। স্যারের কাছ থেকে অনেক কিছু শিখেছি। দেখো রিপন স্যার, এরকম মরাল ক্যারেক্টার খুব কম দেখা যায়। ঠাকুর রামকৃষ্ণদেবের কথা হচ্ছে কলিযুগে সাধনা করার কোনো দরকারই নাই, কলিযুগে সৎ থাকাটাই সবচেয়ে বড় সাধনা। সেই সততার জায়গাটা আমরা নষ্ট করে ফেলেছি। আর এই
যোগ, প্রাণায়াম, আসন এগুলো আমাদের সেই সৎ হতে, ভালো মানুষ হতে সাহায্য করে। কাজে কটা জিনিস শিখে গেলাম, কটা কি জেনে গেলাম, এইটা না, এটাকে চর্চার ভিতরে দিতে হবে। আমি সব জানলাম, জেনে কিছু প্র্যাকটিস করলাম না, উল্টো উল্টো কাজগুলো করতে থাকলাম, কারণ অবশ্যভাবে ফল কিন্তু ফলতে আরম্ভ করবে। কারণ কর্ম ফিলোসফি হলো তোমার কর্মিক অ্যাকাউন্ট ছাড়া তুমি যেতে পারবে না। যেমন বীজ দেবে তেমন ফল হবে। আমার কর্ম আমাকে আমার ডেস্টিনেশনের দিকে এগিয়ে নিয়ে চলে যাবে। আলটিমেটলি সকালে বলছিলাম যে এটা আমাদের টেম্পোরারি রেসিডেন্ট, তাই তো? তাৎক্ষণিক, কে 12 বছর, কে 15 বছর, কে 50 বছর, কে 60 বছর, যার যেরকম আছে হিসাব নিকাশ, সে সেই মতো এই পৃথিবীতে এসেছি, তারপরে এখানে তিনি সেখানে রেখে চলে যেতে হবে। তার ভিতরেও কত অহংকার, কত যন্ত্রণা, কত ভালোবাসা, কত ক্ষোভ, কত বিক্ষোভ, কত অর্থ জমানো, কত সম্পদ বাড়ানো। আজ পর্যন্ত একটা রেকর্ডে নেই যে এখান থেকে সম্পদ জমিয়ে একটা সোনার মুদ্রা বা একটা ছুঁচ বা একটা কয়েন কেউ কিছু নিয়ে যেতে পেরেছিল বড় করে। তার কারণটা কি না, ওইটা এমন একটা দেশ, ওই দেশে এই পৃথিবীর কোনো মুদ্রা বা কোনো কারেন্সির কোনো কাজ দেয় না। ওখানের কারেন্সিটা অন্য, ওখানের কারেন্সিটা কিছু শুভ কর্ম, মানুষকে সহযোগিতা দেওয়া। এগুলো যদি করা হয়, এরও একটা কারেন্সি জমে। একটা মানুষ বড় লোক, যার অনেক টাকা আছে, অনেক বাড়ি আছে, অনেক গাড়ি আছে না, সেই লোকটাকে বড় লোক বলা হয়। যে লোকটা অসুবিধাতে পড়লে তার জন্য সাহায্যের অনেক হাত চলে আসে, যে লোকটার কষ্ট হলে অনেক চোখের জল আসে, সেই লোকটা সত্যিই বড় লোক। টাকা দিয়ে মানুষের এই মহত্ব এগুলো আসে না। আর যোগ আমাদের সেই ক্যারেক্টার ডেভেলপমেন্ট করতে সাহায্য করে, যোগ আমাদের সেই মনুষ্যত্বে উন্নীত করে। স্বামীজির কথা বলছিলাম যে পশুর থেকে মানুষ, এই ক্যারেক্টার ডেভেলপমেন্ট যদি না থেকে থাকে, সে মানুষ পদবাচ্যে আসে না। দুশ্চরিত্র, মাতাল, লম্পট পড়ে গেছে, তা এদেরকে দিয়ে তো এরা কখনো রোল মডেল হতে পারে না। কিন্তু এদেরকেই ফলো করা হচ্ছে, এদেরকে জেস্টার করা হচ্ছে। এখন কর্পোরেট দুনিয়া অন্যভাবে চলছে, কাজে যোগ আমাদের সেখান থেকে বেরিয়ে আসতে সাহায্য করে। তা এইটুকু তো বললাম, যা বললাম সব তোতা পাখির কচকচে। তাহলে আমরা এবারে একটু প্র্যাকটিক্যালি এটাকে করে দেখি। হ্যাঁ, চলো।
শারীরিক এবং মানসিক জায়গায় আসা যায় তাহলে দেখা যাবে যে শরীর এবং মনের ভিতরে অনেক ব্যালেন্স চলে আসে। আমাদের যে হরমোনগুলো শরীরে ক্ষরিত হয় সেই হরমোনগুলোর মধ্যে কোন হরমোন কিছু আছে সেগুলো ঠিকঠাক সিচুয়েশন দেখা গেছে আমাদের ব্লাড বায়োকেমিস্ট্রিও চেঞ্জ হয়ে যায়। আর সবসময় আমরা যে কোনো জিনিসের পজিটিভ দিকটা দেখতে থাকি। আর এই ধ্যান মেডিটেশন আমাদের আমরা সেই যুদ্ধের সময় বর্মহরে আগেকার সৈনিকরা যেগুলো দেখেছি না শিরস্ত্রাণ বর্ম, মেডিটেশন আমাদের সেরকম বর্ম বা শিরস্ত্রাণ দিয়ে দেয়। বাইরের জগৎ তোমার জন্য লাল কার্পেট পেতে অপেক্ষা করবে না, তোমাকে সবসময় বিভিন্ন রকম অসুবিধায় ফেলার জন্য বহু লোক মুখিয়ে আছে। বাইরের জগৎ সবসময় তোমাকে ডিস্টার্ব করবে, কিন্তু এই ধ্যান আমাদেরকে ওই আচ্ছাদন দেবে যেখান থেকে একটা বর্ম তৈরি হয়ে যাবে। বাইরের কলুষতা সহজে তোমার স্থিতিকে নষ্ট করবে না। আমরা অনেক সময় ঝগড়া বিবাদে জড়িয়ে পড়ি, বলে দেখবে একটা কথা বলি আমরা যে পরিস্থিতির চাপে পড়ে হয়েছে, এটা পরিস্থিতির জন্য তৈরি হয়েছে এই ঘটনা। পরিস্থিতির কথাটা যদি ভাঙা হয় তাহলে আসে পরের জন্য তৈরি হওয়া স্থিতি। অর্থাৎ অন্য কেউ তোমার স্থিতিটাকে বিঘ্নিত করার জন্য যেটা করেছে সেটা হচ্ছে পরিস্থিতি। আর আমার স্থিতি কি ছিল? আমার স্থিতি ছিল আত্মস্বরূপ স্থিতি, ট্রু আইডেন্টিটি। আই লুজ মাই ট্রু আইডেন্টিটি। আমি ওই পরের ওই তৈরি হওয়া স্থিতির সঙ্গে যে একাত্ম করে ফেলেছি, তাই এই জটিলতা। অ্যাকসেপ্টেন্স লেভেল বাড়াতে হবে। সারদা মায়ের কথা আছে যে স্বরের সে রয়, অর্থাৎ সহনশীলতা। এগুলো আমাদের বড় বড় গুণ। পাচ্ছি না, দিচ্ছি না, ভেঙে দাও, গুড়িয়ে দাও, এটা কোনো কোয়ালিটি নয়। অথচ এগুলোই এখন ছাত্র সমাজ যুব মানুষের চলে। সেখান থেকে আমাদের এই যোগ মেডিটেশন ভীষণভাবে সাহায্য করবে। আপনার আরো কোর্স রয়েছে, আজকে আমাদের সময় হয়ে এসেছে, আমরা আমাদের আজকে শেষার্থে এখানে শেষ করব। পরবর্তীতে আবার সুযোগ সুবিধা মতো আমাদের দেখা সাক্ষাৎ হবে। আমার কথা বিরাট দিচ্ছি, দিদিকে দিচ্ছি, দিয়ে বেরোবো। ধন্যবাদ ডাক্তার মন্ডলকে। আপনার
এই সহায়তার উপস্থিতি এবং যোগ সম্পর্কে আপনার যে অবদান ছাত্রছাত্রীদের প্রদান করলেন, আমি মনে করি যে কিছুক্ষণের জন্য হলেও আমার মনে হয়েছিল যে আমরা সেই বৈদিক যুগে চলে গেছি গুরুগৃহে। শিক্ষা গ্রহণের অঙ্গ হিসাবে যে প্রাণায়াম বা যোগ, যেটা আমরা এখন প্রায় ভুলে গিয়েছিলাম, সেটা পুনরুদ্ধার করেছেন আমাদের পরম গুরুদেব রামদেবজি এবং অন্যান্য মুনি ঋষিরা। সেই কিছুক্ষণের জন্য হলেও তোমরা অনুভব করেছো কিনা, সে একটা ঐশ্বরিক অনুভূতি। 5-10 মিনিট যে মেডিটেশনটা করলে সেখানে একটা কিছু ডিফারেন্ট জিনিস তোমরা অনুভব করেছো কিনা বলো? অদ্ভুত নিশ্চুপ পরিবেশ, নিজেকে চিন্তা করছো, অখিল বিশ্বে তুমি নিজেকে ছড়িয়ে দিচ্ছ। তুমি কি, কেন পৃথিবীতে এসছো, তোমার অবদান কি, এটা একটা পার্মানেন্ট রেসিডেন্স নয়। কথাটা শুনতে কষ্ট হলো, বুঝতে হবে যে আমরা কিন্তু পৃথিবীতে এসেছি ফর দ্য টাইম বিং। উনি টেম্পোরারি, ভাড়া বাড়িতে আছি, নিজস্ব পার্মানেন্ট কিছু নেই, এটা আমাকে আবার ফিরে যেতে হবে, ওখানে গিয়ে হিসাব দিতে হবে। যে তোমাকে পাঠিয়েছে এখানটা এই পৃথিবীতে, তাকে প্রশ্নের উত্তর দিতে হবে। তোমাকে যে জিনিসগুলো দিলাম, তুমি নিজের আত্মার কতখানি উন্নতি করেছো। অনেক সেই গল্পটা জানো কিনা, এক কৃষকের 4 পুত্র ছিল, তারা নিজেরা এখন ঝগড়া করতো এবং তাদের পিতা ঠিক করতে পারছেন না কার উপর দায়িত্ব দিয়ে নিজে চলে যাবে। তখন বললো, ঠিক আছে, তোমাকে কিছু মূলধন দিচ্ছি, 4 ভাইকে 1000 করেছে মূলধন দিয়েছে। যখন ফিরে আসবে একটা ফাইন লিমিট বেঁধে দিয়েছে ওখান থেকে। যখন ফিরে আসবে তখন দেখবো কে কতটুকু বেশি করতে পেরেছে। কেউ 1000কে 1 লাখ টাকা করেছে, কেউ 1000কে 200 টাকা করেছে, কেউ 500 টাকা করেছে, কেউ 10,000 টাকা করেছে। আমাদের তেমনি উত্তর দিতে হবে, পয়সা দিয়ে নয়, আত্মার কতখানি আমরা উন্নতি করতে পেরেছি। আমরা যখন ফিরে যাবো, at the end of the innings, প্রত্যেকের একটা যখন ক্রিকেট খেলতে যাই, ইনিংস খেলতে হয়, ফার্স্ট ইনিংস, সেকেন্ড ইনিংস, থার্ড ইনিংস, ফোর্থ ইনিংস, ক্রিকেট খেলতে হয়। আমরাও তো সেখানে খেলতে এসেছি। খেলার পরে হিসাব দিতে হবে গিয়ে, কত রান করেছো, ব্যাটে কত রান করেছো, ঠিক তেমনি। যাই হোক, কিছুক্ষণের জন্য হলে পরিবেশটা এমন গুরুগম্ভীর হয়ে গেছে যে আমরা নিজেদেরকে বিলিয়ে দিয়েছি অসীম বিশ্বে। ধন্যবাদ ডক্টর মন্ডল। আবার আমাদের এর মধ্যে 31 তারিখে আমাদের সম্ভব হবে এখানে আসা। কালকে রোববার, আবার ডে আফটার টুমরো, অর্থাৎ সোমবারে আবার আসবো ঠিক যথাসময়ে। বন্ধু, হ্যাঁ 29 তারিখ, 27, 28, 29, কালকে 28 তারিখ, ও সোমবারে আসবো, ঠিক আছে, সোমবার। এবং আজকে ঠান্ডা ছিল, ঠান্ডার মধ্যেই আমরা করছি এটা। তবে বন্ধু বান্ধবের খবর দিও, অন্তত তাদের দৈহিক, মানসিক, বৌদ্ধিক উন্নতিটা অন্তত তোমাদের হবে। আমাদের পরিস্থিতি একটাই, যে তোমাদের কিছু ভালো জিনিস দিতে পারলাম আমরা, এটাই আমাদের স্যাটিসফ্যাকশন। ঠিক আছে, ওম